হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ কিন্তু আমরা সলভ করাচ্ছি 22/2/2021 যে এনটিপিসির পরীক্ষা হয়েছে রিসেন্ট একদম, তারই কিন্তু পেপার সলভ করাচ্ছি। এবং 10টা 30 থেকে 12টার যে শিফট ছিল সেই শিফটের পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সলভ করাচ্ছি। ঠিক আছে, দেখো বারবার বলছি এই ধরনের প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই সেম টাইপ এটা পুরো টিসিএস প্যাটার্ন এবং এটাই কিন্তু ফলো আপ হয় রেলওয়ে গ্রুপ ডিতে। ঠিক আছে, আরেকটা জিনিস, আজকে তোমাদের টাইমার আছে। ইজি প্রশ্ন তোমরা যেগুলোকে বলো, আজকে তোমরা চেক করে দেখতে পারবে যে সেই প্রশ্নগুলোকে কি তোমরা 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারছো। ইজি আমরা তখনই বলি যখন সেই কোনো প্রশ্ন করতে 10 থেকে 20 সেকেন্ড সময় নেবে। তার বেশি যদি হয়ে যায় তাহলে প্রশ্নটা যত ইজি হোক না কেন তোমার কাছে ইজি নয়। ঠিক আছে, সুতরাং তোমাকে কী করতে হবে, আরও প্র্যাকটিস করতে হবে। তোমরা তোমাদের প্র্যাকটিসের লেভেলটা আজকে বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো শিফটের পেপার একদম এবং টাইমার আছে, সুতরাং পরীক্ষার ফিলিংস তোমাদের আসবে ডেফিনেটলি। চলো প্রথম প্রশ্ন আমরা স্টার্ট করে নেব, ফার্স্ট প্রশ্ন দেখে নেব। চলো, অনেকেই তোমরা ভাবো যে অঙ্ক পারলেই বোধহয় সেই অঙ্কটা ইজি হয়। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। ওই অঙ্কটাকে তুমি 20 সেকেন্ডে করতে পারছো কি না বা 10 সেকেন্ডে করতে পারছো কি না তার উপর ডিপেন্ড করে সেই অঙ্কটা তোমার কাছে ইজি হবে নাকি হার্ড হবে। ঠিক আছে, তো আমি সেটা প্রমাণ করার জন্য একটা ইজি তোমাদের প্রশ্ন নিয়েছি এবং এখানে আমি টাইমার চালিয়ে দেবো। ঠিক আছে, এখন কেউ স্টার্ট করবে না, টাইমার চালানোর পরেই স্টার্ট করবে। ঠিক আছে, তো দেখো যে এই অঙ্কটা বেসিক্যালি 10 সেকেন্ডের অঙ্ক, তো আমি তাও তোমাদের প্রাথমিকভাবে 20 সেকেন্ড টাইম দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখে নাও যে 20 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা তোমরা সলভ করতে পারছো কিনা। অঙ্কটা তো ইজি অঙ্ক, তোমরা নিজেরাও জানো। চলো সলভ করো 20 সেকেন্ড। 20 সেকেন্ড পরেই আমি তোমাদের সঙ্গে কথা বলবো বা সলিউশন করবো বা উত্তরটা দেখে নেবো। 10 সেকেন্ডে অঙ্কটা সলভ করার কথা, তবু আমি তোমাদের জন্য 20 সেকেন্ড দিচ্ছি। ঠিক আছে, কোনো কথা বলবো না, নিজেরা ট্রাই করো জাস্ট। ওকে, 20 সেকেন্ড দেখতে পাচ্ছ ওভার হয়ে গেছে। ঠিক আছে, তো বলো 20 সেকেন্ডে কতজন এই অঙ্কটাকে সলভ করতে পেরেছো। প্রবলেম হচ্ছে এইখানে, আমি যখন ইজি অঙ্ক দিই তোমরা ভাবো যে স্যার অঙ্কটা তো ইজি আর আপনি সলভ করাচ্ছেন মানে আরও ইজি লাগছে। ঠিক আছে, এটা অনেকেই বলো, কিন্তু তোমরা দেখবে যে অঙ্ক ইজি মানেই যে সেটা তোমার পক্ষে ইজি হবে তা নয়। কারণ অঙ্ক ইজি কি না আমি বারবার বলবো, সেই অঙ্কটা করতে যেটুকু টাইম লাগার কথা তার মধ্যে তুমি পারছো কি না এই কথাটার উপর ডিপেন্ড করে সেই অঙ্কটা তোমার কাছে ইজি হচ্ছে কি না। যেমন এই অঙ্কটা যদি কেউ 20 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো তাহলেই এই অঙ্কটা তোমার কাছে ইজি, নইলে অঙ্কটা তোমার কাছে হার্ড। ঠিক আছে, কারণ পরীক্ষায় অঙ্কের লেভেলের ওপর পরীক্ষা নির্ভর করে না। ঠিক আছে, অঙ্কটা তুমি সলভ করতে পারছো কি না তার উপর বেস করে পরীক্ষার লেভেলটা কিন্তু নির্ভর করে, মানে কতক্ষণে সলভ করতে পারছো। দেখো এর উত্তরটা কী হবে বলে দিই। এর অ্যান্সার তোমাদের হবে ফোর্থ অপশান কারেক্ট হচ্ছে। এখন ফোর্থ অপশান কারেক্ট কেন হচ্ছে, দেখো তুমি দেখতেই পাচ্ছ। এবার সলভ করার জন্য আমি কী করবো, এক তো করতে পারো বেসিক মেথড ফলো করতে পারো তুমি, কোনো প্রবলেম নেই। আরেকটা তুমি কী করতে পারো, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে নর্মাল শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, যেটা অপশান টেস্ট বলে যেটাকে। অপশান টেস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমি অপশান টেস্টই ফলো করবো, নাহলে 20 সেকেন্ডে হবে না। এখানে বলেছে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 14 এবং তাদের বর্গের পার্থক্য হচ্ছে 56। দেখো সব কটাতেই আমি দেখতে পাচ্ছি পার্থক্য 14ই আছে, প্রবলেম কিছু নেই। এটাও আমাকে ইজি বুঝতে হবে, 3 17 পার্থক্য 14, পার্থক্য 14, এখানেও পার্থক্য 14, এখানেও পার্থক্য 14। ঠিক আছে, এখানে আচ্ছা তোমরা বলবে স্যার এখানে পার্থক্য 14 কী করে হচ্ছে। দেখো এক তো এইখানে কিন্তু পার্থক্য 14 হচ্ছে না, এই জায়গাটায় এই জায়গায় কি পার্থক্য 14 হচ্ছে না, এইখানে কিন্তু পার্থক্য আমাদের 14 হচ্ছে না, তো এই অপশানটা এমনি এলিমিনেট হয়ে যাবে। তুমি বলবে স্যার 23 - 19 করলে তো পার্থক্য 14 হয়। দেখো যখন তুমি 23-এর সঙ্গে -9 করবে তুমি দেখবে যে 23 মাইনাস -9 হয়ে যাবে, মানে -9টা তখন কী হয়ে যাবে, +9 হয়ে যাবে। অর্থাৎ 23 + 9-এ কিন্তু 14 পার্থক্য দেবে না। তো 3 নম্বর অপশনটাতে এমনি আমাদের কেটে যাবে, অপশন টেস্টে করতে গিয়ে কেটে যাবে। লাস্টেরটাও কিন্তু 9 মাইনাস -5 মানে 9 + 5 হয়ে যাবে, 9 + 5 মানে 14 হয়, তো লাস্টেরটা কিন্তু থাকবে। ঠিক আছে, তো একটা দুটো এবং তিনটে অপশন আমাদের বেঁচে আছে। এবার আমরা এইটাকে চেক করব, তাদের বর্গের পার্থক্য। দেখো 3 স্কোয়ার করলে 9 হয়, 17 স্কোয়ার করলে 189 হয়, দুটোর মধ্যে পার্থক্য কি 56 হয় না। তাছাড়াও তুমি দেখবে 17 স্কোয়ার মানে অনেক বেশি 3 স্কোয়ারের থেকে, তো পার্থক্য ডেফিনেটলি 56 তো হবে না, অনেক বেশি হবে, সেটা আমাদের কেটে গেল। 2 স্কোয়ার করলে 4 হয়, 16 স্কোয়ার করলে 256 হয়, তুমি দেখতেই পাচ্ছ পার্থক্য আমাদের 56 আসছে না। তাছাড়াও করার দরকার নেই, 16 স্কোয়ার মানে অনেক বেশি 2 স্কোয়ারের থেকে, পার্থক্য অনেক বেশি দেবে, 56 আসবে না। এটা তো কেটেই গেছে, তো একটাই অপশান থাকবে, এটা আমাদের কারেক্ট হবে। ক্লিয়ার হলো, এইভাবে আমরা সলভ করতে পারি। ওকে, কি বললাম আবারও বলে দিচ্ছি। দেখো 3 স্কোয়ার মানে 9, 17 স্কোয়ার মানে 189। ঠিক আছে, তুমি বলবে সে তো মাইনাসে চলে আসবে, অ্যাকচুয়ালি মাইনাসে চলে আসার কথা নয়, কারণ কি এখানে দুটোর মধ্যে কোনটা আগে পরে থাকবে সেটা বলে দেয়নি, দুটোর মধ্যে পার্থক্যটা আমাদের 56 আসার কথা। তুমি দেখতে পাচ্ছ এখানে পার্থক্য আমাদের 56 আসছে না, দুটোর মধ্যে পার্থক্য 56 আসছে না, তো এটা আমাদের কেটে গেল।
ঠিক আছে, এটা সেম কারণে কেটে যাবে, এটা তো আগেই কেটে গেছে, সেই জন্য এটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? দেখে নাও, 9 স্কোয়ার করলে কী হয় আমাদের 81 হয়। ওকে, আর 5 স্কোয়ার করলে আমাদের কী হয় 25 হয়। এবার তোমরা বলো স্যার -5 আছে, -5 স্কোয়ার করলে প্লাসে চলে আসে মাইনাসটা, আর 5 স্কোয়ার করলে 25 হয়। এবার মাইনাস মাইনাস করো, তুমি দেখতে পাবে এখানে আমাদের অ্যান্সার কত হচ্ছে 56 আমাদের আসছে। ক্লিয়ার হলো? এভাবে আমরা বলতে পারি এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো বোঝাতে গেলে আমার কতক্ষণ টাইম লাগলো, কিন্তু এই অঙ্কটা কিন্তু অপশন টেস্টে করলে 10 সেকেন্ডে না 5 সেকেন্ডে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। চলো এই শিফটের পরের প্রশ্ন বলেছে এই সংখ্যাগুলো আছে, এই ডেটাগুলির মধ্যক কত। ঠিক আছে, দেখো এটাও সলভ করার জন্য কিন্তু 10 সেকেন্ড টাইম তোমাদের দেওয়া উচিত। আমি তোমাদের এখানে 10 সেকেন্ডই টাইম দেবো, কারণ একদম ইজি প্রশ্ন। ঠিক আছে, চলো নিজেরা স্টার্ট করো। 10 সেকেন্ড টাইম দিলাম, টাইমার কিন্তু চলছে। ঠিক আছে, নিজেরা ট্রাই করো, ভিডিওটাকে পজ করতে পারো বা টাইমার চলছে, প্রবলেম কিছু নেই। 10 সেকেন্ড হয়েই গেছে, চলো আমি 15 সেকেন্ড টাইম দিচ্ছি। চলো দেখো 15 সেকেন্ড টাইম হয়ে গেছে, কে কে সলভ করতে পেরেছো বলো। দেখো দেখতেই পাচ্ছ এই ডাটাগুলোর মধ্যক জিজ্ঞেস করেছে, অর্থাৎ মাঝখানে কি থাকবে। তার জন্য আমরা কি করি, এই ডাটাগুলোকে আমরা প্রথমে ছোট থেকে বড়তে সাজিয়ে নেবো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5টা আছে। 5টা সংখ্যা থাকলে তার মধ্যক বার করার সুবিধা হয়। কেন? কারণ এপাশে দুটো এপাশে দুটো চলে যায়, মাঝখানে যেটা থাকে সেটাই আমাদের অ্যান্সার হয়। তবে তার আগে আমাদের ছোটো থেকে বড়তে সাজাতে হবে। তো 1 2 এ দুটো গেল, প্রথমে হবে 1, তারপর হবে 2, তারপর হবে 4, তারপর হবে 5, তারপর হবে 8। আমরা দেখতে পাচ্ছি 4 আমাদের মাঝখানে রয়েছে, তো 4ই আমাদের অ্যান্সার হবে। দেখে নাও অ্যান্সার, ইয়েস 4 আমাদের অ্যান্সার হবে। কী করলাম আমরা, অর্থাৎ পেন অ্যান্ড পেপার ইউজ না করেও এটাকে অ্যান্সার দেওয়া যায়। আমরা প্রথমে 1 লিখলাম, ঠিক আছে, সাজাচ্ছি আমরা 1, তারপর 2, তারপর 4, তারপর 5, তারপর হচ্ছে 8। এদিকে দুটো এদিকে দুটো, মাঝখানে আমাদের এটা রয়েছে। অবশ্যই ছোট থেকে বড়তে কিন্তু আমাদের সাজিয়ে নিতে হয় প্রথমে, তো মাঝখানে যেটা থাকে সেটাই আমাদের মধ্যক হয়। ঠিক আছে, তো এটাই আমাদের কী হবে অ্যান্সার। এবার দেখো এমন পাওয়া গেল, সাপোজ ধরো এখানে রয়েছে এ বি সি ডি ই এফ, অর্থাৎ 6টা রয়েছে। এবার 6টা থাকলে তো মাঝখান পাওয়া পসিবল নয়, এদিকে দুটো এদিকে দুটো এমন তো হওয়া পসিবল নয়। তখন তুমি দেখবে মাঝখানে দুটো সংখ্যা চলে আসছে। তখন মধ্যক বার করার ফর্মুলা কি, তখন মধ্যক বার করার ফর্মুলা হচ্ছে C+D/2। এই হচ্ছে মধ্যক বার করার ফর্মুলা। অর্থাৎ যখনই তোমাদের জোড় সংখ্যক তোমাদের এখানে ইনফরমেশান দেওয়া থাকবে, এইগুলোকে ইনফরমেশান বলছি, এ একটা ইনফরমেশান, বি একটা ইনফরমেশান, সি একটা, ডি একটা, ই একটা, এফ একটা, বা এক্সপ্রেশন বলতে পারো। যখন তোমাদের বিজোড় সংখ্যক এক্সপ্রেশন দেওয়া থাকবে, তখন তোমরা মাঝখানেরটা ছোটো থেকে বড় সাজানোর পর যেটা মাঝখানে থাকবে সেটাই মধ্যক হবে। কিন্তু যখন তোমাদের জোড় সংখ্যক মধ্যক এক্সপ্রেশন দেওয়া থাকবে, তখন দেখবে মাঝখানে দুটো চলে আসছে, এদিকে দুটো এদিকে দুটো সরালে মাঝখানে দুটো চলে আসে, তাদের গড় করে দেবে। দেখো এখানে তাদের গড় করে দেবে, তুমি পেয়ে যাবে মধ্যক। ক্লিয়ার হলো? এই দুটো খেয়াল রাখবে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। ওকে, পরের প্রশ্ন, আবার টাইমার চালিয়ে দিচ্ছি, এটাও কিন্তু 10 সেকেন্ডের প্রশ্ন। চলো নিজেরা সলভ করো। একজন ব্যবসায়ী দ্রব্যগুলির দাম ক্রয় মূল্যের ওপর কী করছে 10% বাড়িয়ে ঠিক করছে, তারপর আবার 10% ছাড় দিচ্ছে। কত শতাংশ লাভ কিংবা ক্ষতি হবে? লাভেও পার্সেন্টেজে আছে, ক্ষতিতেও আছে। আচ্ছা 10 সেকেন্ড ওভার হয়ে গেছে, চলো 20 টাইম দিচ্ছি। চলো একটু বেশি টাইম দিই, তাও দেখি কি সলভ কর। x+y+xy/100 হলেও চলে যাবে। ঠিক আছে, প্রায় 26 সেকেন্ড মতো টাইম দিয়েছি। দেখো কি দেখানো যাচ্ছে বা বলছে, এখানে বলছে ক্রয় মূল্যের উপর 10% বেশি রেখে 10% ছাড় দিচ্ছে। তুমি x+y+xy/100 করতে পারো, তুমি রেশিও মেথডে ইউজ করতে পারো। 10% বেশি মানে কি 10-এ 1 টাকা বাড়ছে, মানে 10টা 11 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আবার বলছে 10% ছাড় দিচ্ছে, তাহলে 1 টাকা কমে যাচ্ছে বা 10-এ 9 টাকা হয়ে যাচ্ছে। এদিকেও আপ ডাউনে গুণ করো, ওদিকেও আপ ডাউনে গুণ করো, দেখতে পাচ্ছি 100 থেকে 99 হচ্ছে। কত টাকা তোমার ঘাটতি হচ্ছে? 1 টাকা ঘাটতি হচ্ছে। 100 যদি 1 টাকা ঘাটতি হয়, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি 1% ক্ষতি। এইটা আমাদের অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, এবার এটা তুমি করতে পারো, বা তুমি কি করতে পারো, তুমি করতে পারো x+y+xy/100 তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, সেটা কি মেথড? দেখো x+y+xy/100, এই হচ্ছে তোমাদের ফর্মুলা হয়। এখানে x হচ্ছে তোমাদের +10, ঠিক আছে, আর y হচ্ছে তোমাদের -10। তোমরা বলবে স্যার মাইনাস আপনি কোথা থেকে পেলেন? দেখো যখনই দেখবে যে ছাড় দেওয়া হচ্ছে, কমিয়ে দেওয়া হচ্ছে, তখন তার আগে একটা মাইনাস নিয়ে নেবে। পার্সেন্টেজকে ছেড়ে লিখবে অলওয়েজ। আর যখনই দেখবে কোনো কিছু বাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন তাকে প্লাস নেবে। ওই জন্য এক্স হচ্ছে এখানে +10, ওয়াই হচ্ছে এখানে -10।
ঠিক আছে, এটাকে তুমি যদি ক্যালকুলেট করো এখানে বসিয়ে, তুমি দেখবে এখানে লাস্টে আসছে 100/100, কাটাকুটি হলে আমাদের 1 থাকছে। আর এখানে 1 মানে 1% থাকা, কারণ এই পুরো ব্যাপারটাই পার্সেন্টেজই হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেই জন্য আমরা বলতে পারি 1%, এবং দেখবে সেটা মাইনাসে চলে আসবে। ওই ভ্যালুটা কী চলে আসবে? মাইনাসে চলে আসবে। মাইনাস বলে দিচ্ছে তোমাদের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, অ্যান্সার আমাদের কী হবে? ক্ষতি অ্যান্সার হবে। আর এখানে বুঝবে কী করে ক্ষতি হচ্ছে? 100-তে 99 হচ্ছে মানে কমে যাচ্ছে, কমে যাওয়া মানে ক্ষতি হওয়া। 1 কমছে মানে 1% কমছে, 100-তে 1 কমা মানে 1% কমা এবং ক্ষতি হচ্ছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের একটু বেশি টাইম লাগতে পারে। কেন লাগবে? কারণ এখানে একটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন ঢুকে আছে। এখানে তোমাদের বলা হয়েছে নিম্নলিখিত ডেটাগুলির, মানে এই যে এক্সপ্রেশনগুলো আছে, এক্সপ্রেশনগুলোর মধ্যমা এবং বহুলক বার করতে। ঠিক আছে, এবার দেখো প্রথমে মধ্যমা বলেছে, মানে এই প্রথমে যেগুলো অপশান আছে সেগুলো হচ্ছে মধ্যমার অপশান, আর বহুলক বলেছে পরে, মানে পরে যেগুলো আছে এইগুলো হচ্ছে বহুলকের অপশান। ঠিক আছে, এবার মধ্যমা কি তো একটু আগেই বললাম। ঠিক আছে, বহুলক কি? বহুলক হচ্ছে যে এই যে তোমাদের সিরিজ অফ ডাটা আছে, এই যে আমাদের কালেকশন অফ ডাটা রয়েছে, মানে একগুচ্ছ ডাটা এখানে দেওয়া রয়েছে, বা বলতে পারে একগুচ্ছ নাম্বার এখানে দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা বেশি বার এসছে সেইটা হচ্ছে আমাদের বহুলক। সেই জন্য বহুলক বার করা সুবিধা, কারণ মধ্যমাতে একটু ক্যালকুলেশন থাকে, বহুলকে কিন্তু কোনো ক্যালকুলেশন থাকে না, ইজিলি বার করা যায়। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এই এক্সপ্রেশনটাতে তুমি চোখ বন্ধ করেও দেখতে পাচ্ছ যে 3 বেশি বার এসছে। সব থেকে বেশি বার কোন সংখ্যাটা এসছে? একটা বার, দুটো বার, তিনটে বার। 3 তিনটে বার এসছে, 7 দুটো বার এসছে, 2 দুটো বার এসছে। সো 3 সব থেকে বেশি বার এসছে, 5ও দুটো বার এসছে। তো 3 সব থেকে বেশি বার এসছে। এই 3 সব থেকে বেশি বার এসছে, এই যে সিরিজ বা কালেকশন অফ ডাটা রয়েছে তার মধ্যমা, বহুলক কী হবে? বহুলক হবে তোমাদের 3। তো দেখতে পাচ্ছি এই দুটোতেই আমাদের 3 লাস্টে আছে, সেই দুটোর মধ্যেই অপশানে আমাদের কারেক্ট হবে, এটা তো আমাদের কেটে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এখনও ঘড়ি চালাইনি। ওকে, এবার তোমরা মধ্যমাটা বার করার জন্য ঘড়িটা চালাও। আমি তো তোমাদের বহুলকটা বার করে দিয়েছি, মধ্যমা বার করার জন্য আমি তোমাদের ঘড়িটা চালিয়ে দিলাম। ঠিক আছে, চলো নিজেরা স্টার্ট করো, মধ্যমা বার করো। এটার আমি বলেই দিয়েছি, অপশান তোমাদের কমিয়েই দিয়েছি যে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের দাঁড়াবে। আমি তোমাদের 20 সেকেন্ড টাইম দেবো। ঠিক আছে, প্রথমে ছোটো থেকে বড় সাজাবে, তারপর স্টার্ট করবে। টাইমের সঙ্গে যখন করবে তখনই বোঝা যাবে কি কত বড় শাহজাহান। ঠিক আছে, চলো অনেক বেশি টাইম দিয়ে দিয়েছি, আর একটু দেই। চলো, আর চলো নিজেরা দেখো কতক্ষণ টাইম লাগছে। 36 সেকেন্ড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আর দেবো টাইম? বলো। চলো 50 সেকেন্ডে আমি থামিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার অ্যান্সার দেখে নাও। আমি বলেছিলাম প্রথম দুটোর মধ্যে অ্যান্সার হবে, ইয়েস, এই দ্বিতীয়টা আমাদের অ্যান্সার বলছে। কেন বলছে? কি করব আমরা? ছোট থেকে বড়তে সাজাবো। এইটা হচ্ছে প্রবলেম কি, এইখানে তোমরা খাতা পেন একটু ইউজ করবে। দেখো, খাতা পেন ইউজ করবোই না, এই মেন্টালিটি নিয়ে তুমি সলভ করতে শুরু করলে এবং দেখলে ওটা হজবল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আরও টাইম বেশি লেগে যাবে। সুতরাং খাতা পেন ইউজ করো অল্প স্বল্প, যতটা না করলে নয়। ঠিক আছে, নিজের প্রয়োজন মতো। তো দেখতে পাচ্ছ এখানে 2 প্রথমে আছে, এবং 2 কবার আছে? দুবার আছে, তো দুবারই 2 লেখো। ঠিক আছে, তারপর কী আছে? আবার দেখতে পাচ্ছ 3-এর এক্সপ্রেশন আছে 3 বার, ওই জন্য 3 আমাদের বহুলক হয়ে গেছে, 3কে 3 বার লেখো। ঠিক আছে, তারপর কি আছে? 2 3, তারপরে 5 আছে, 5 দুবার আছে সম্ভবত, লাস্টে গুনে নেবে একবার, 5 দুবার লেখো। আর তারপর আছে কি আছে? 9 আছে। দেখে নাও এখানে কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে 1 2 আর 3-এ হচ্ছে তোমাদের 5 5। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা হয়েছে। আচ্ছা 8টা কেন? আর কি কিছু আছে? ও 7 তো বাদ দিয়ে গেছি, দেখো কাণ্ড, আমি তো 7ই বাদ দিয়ে গেছি, দেখিনি। পরীক্ষার এক্সাম প্রেশারে এরকম হয়। ঠিক আছে, আমার যদি বাড়িতে এরকম হতে পারে, এক্সাম প্রেশারে এরকম হতেই পারে। আর তাছাড়াও তোমরা তো স্ক্রিনে লিখতে পারবে না, তোমাদের কি দরকার? স্ক্রিন দেখতে হবে আর খাতায় লিখতে হবে, মানে একটা ছোটো শিট দেয় তাতে লিখতে হবে। সেই জন্য চোখ আই কন্ট্যাক্টটা যত ভালো হবে তত কিন্তু ডাটা বেটার বসবে। যত যদি দুটো দুইয়ের জায়গায় তুমি একটা দুই বসিয়ে দাও তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, কারণ বহুলকের ওপর কিন্তু নির্ভর করে না। বহুলক সব থেকে বেশি কোনটা? 3টা বেশি, কারণ 3 3বার আছে, সেই জন্য 3 হচ্ছে আমাদের বহুলক। কিন্তু তার উপর নির্ভর করে না বাকিগুলোর সংখ্যা, সেই জন্য দেখে দেখে ভালো করে বসাবে। ওকে, দেখো এবার আমরা কি দেখব, মাঝখানে কোনটা আছে? এখন 10টা আছে এখানে, তো 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা এদিকে যাবে আর এই 5টা এইদিকে যাবে।
অর্থাৎ আমার মাঝখানে আমি কিছু পাচ্ছি না। আমি তোমাদের একটু আগেই বলেছি মধ্যমা বার করার ক্ষেত্রে যদি তুমি জোড় সংখ্যক এখানে এক্সপ্রেশন পাও, যেমন এখানে 10টা মানে জোড় সংখ্যক এক্সপ্রেশন আছে, তখন তুমি কি করবে, মাঝখানে যে দুটো আছে তাদের জাস্ট গড় করবে। মাঝখানে কি আছে, 3 আর 5 আছে, তাহলে 3 + 5 8 হয়, 8/2 করলে 2 কেন, কারণ দুটো সংখ্যা, ওই জন্য গড়ে 2 সবসময়, ওই জন্য আমি এক্সপ্রেশনে 2 লিখে দিয়েছিলাম আগেরবার। কত হবে, এখানে আমাদের গড় 4 হবে। তার মানে একটা হবে আমাদের 4, যেটা কিনা আমাদের মধ্যমা, আর বহুলক আমাদের হবে কত, 3, অর্থাৎ 4 আর 3 এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? ইজিলি এটাকে কিন্তু 20 সেকেন্ডে সলভ করা যায়। দুটো আছে, তুমি 30 সেকেন্ড নিতে পারো অ্যাটমোস্ট, কিন্তু তার বেশি কিন্তু নিও না। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটা তোমাদের পরের প্রশ্ন, একটি সমীকরণের মূল যদি -2 এবং 3 হয় তাহলে সমীকরণটি কত? ঠিক আছে, 15 সেকেন্ডের প্রশ্ন, টাইম স্টার্টস নাও। নিজেরা স্টার্ট করো আগে, ঠিক আছে? আমি তোমাদের একটু পরে সমাধান বলে দেবো, দুটো পদ্ধতিতে বলে দেবো, ডোন্ট ওয়ারি, কথা বলবো না, নিজেরা ট্রাই করো। ওকে, 15 সেকেন্ড ওভার। দেখো, এটা 15 সেকেন্ডের প্রশ্ন বলি, কিন্তু আমি 15 সেকেন্ড দিয়েছি, নাহলে দিতাম না। ঠিক আছে, কী হবে, দেখো এইটা একটা মূল, এটা একটা মূল, ঠিক আছে? এটাকে +2 ধরো, এটাকে -3 ধরো, এরকম উল্টে দিতে হয়, এবং x+2 লিখতে হয়, আর ওদিকে লিখতে হয় x-3। দুটোকে গুণ করো, অ্যান্সার পেয়ে যাবে। দেখতে পাচ্ছ তুমি, এটা -3 আর +2 মানে -6 আসবে, আর 3 থেকে মানে -3 থেকে +2 বিয়োগ করলে হয় -1, তার মানে এইটা আমাদের অ্যান্সার হবে, কারণ এর কোফিশিয়েন্টই -1, আর এখানে আমাদের -6 আছে, বাকিগুলো আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, ফার্স্ট অপশন কারেক্ট অপশন। দেখো কী বললাম বলে দিই, এটাকে তুমি যা আছে তার সাইন উল্টো করবে, মানে লিখবে তুমি কত, এখানে +2 লিখবে। এটাকে তুমি যা আছে তার সাইন উল্টো করে লিখবে -3। এবার এর আগে একটা এক্স বসাবে, এবং এর আগেও একটা এক্স বসাবে, এবং এই দুটোকে কী করবে, জাস্ট তুমি গুণ করে দেবে। তুমি যেটা পাবে সেটাই তোমাদের উত্তর হবে। গুণ করে দেখে নিও, অ্যান্সার তোমাদের আসবে x² -x -6। ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি। এবার একটা জিনিস দেখো, এর ফান্ডামেন্টালটা বলে দিই। ঠিক আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানেও কিছু নেই মানে 1 আছে। ক্লিয়ার, এটুকু তো সবার জানা আছে। এবার আমরা জানি যে একটা সমীকরণ যদি থাকে তাকে আমরা এভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি, ax² মানে দ্বিঘাত সমীকরণ, প্লাস bx প্লাস সি। ঠিক আছে, মাইনাস না, প্লাস সি। এখানে এ হচ্ছে আমাদের +1, কোনটা প্লাস, এই যে এইটা হচ্ছে +1। ঠিক আছে, আর বি হচ্ছে আমাদের -1। ঠিক আছে, আর সি হচ্ছে আমাদের কি, -6। যা লিখবে সব তুমি কি করবে, সাইন সমেত লিখবে। যেহেতু অ্যাকচুয়াল ফান্ডামেন্টালটা আমাদের প্লাসে থাকে, সেহেতু যখনই তুমি এই প্লাসের সঙ্গে মাইনাস কিছু গুণ করো তখন এটা মাইনাসে চলে আসে। ঠিক আছে, তো এখানে আমি এ মানে কি +1, কারণ এখানে 1 আছে, বি মানে কি আমাদের -1 এই যে, আর সি মানে হচ্ছে আমাদের -6 এই যে। আশা করি বুঝতে পারলে। এবার আমরা জানি একটা সমীকরণ আছে, তার যদি দুটো ডিস্টিংক্ট বা সেপারেট মূল থাকে, যেমন এইটা আমাদের আলফা, এটা আমরা বিটা ধরবো, এটাকে আমরা কী ধরবো, এটাকে আমরা ধরবো আলফা, এটাকে আমরা কী ধরবো, বিটা। ঠিক আছে, মনে রাখবে এই আলফা ইন্টু বিটা, ঠিক আছে, আলফা ইন্টু বিটা সমান কী হয়, c/a হয়। ঠিক আছে, আর আলফা প্লাস বিটা, ঠিক আছে, এটা সমান কী হয়, -b/a হয়। ঠিক আছে, বি কিন্তু -1, আর তার আগে আরেকটা -1 বসবে। এই ফর্মুলা অনুযায়ীও আমরা প্রমাণ করতে পারি, এখানে তোমরা ইজিলি বার করতে পারবে। ঠিক আছে, দেখো কেন বার করতে পারবে, দেখো এখানে আছে আমাদের আলফা ইন্টু বিটা। ঠিক আছে, আলফা আমাদের কি আছে, -2, বিটা আমাদের কি আছে, 3। দুটোকে গুণ করলে আমরা যেটা পাবো সেটা পাবো c-a। সি আমাদের কত, সি হচ্ছে আমাদের -6, এ আমাদের কত, এ হচ্ছে আমাদের +1, মানে আমরা -6 পাবো। তো তুমি দেখো -2 আর 3 গুণ করলে আমরা কিন্তু -6ই পাচ্ছি, সেটা আমাদের ভ্যালিড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে একটু উপরে তুলে দিই। এবার দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে, এবার এইটাকে ভ্যালিড করবো, -b। ঠিক আছে, -b/a। দেখো -1 মানে কত, +1, আর নিচে +1 আছে, মানে এটা আমাদের +1ই দেবে বেসিক্যালি। জাস্ট এ মিনিট, এটা আমাদের কি দেবে, +1 দেবে। ঠিক আছে, তুমি দেখে নাও এখানে -2 প্লাস করতে বলেছে, -2 + 3 করলে কী হয়, আমাদের +1ই আসে। দেখতে পাচ্ছ ভ্যালিড হয়ে যাচ্ছে, আমাদের এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ এরই ক্ষেত্রে আমরা এইগুলোতে ভ্যালিডিটি পাচ্ছি। ক্লিয়ার হলো? তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো দুটো দিয়ে আমি তোমাদের বলে দিলাম। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, চলো, এক্স অক্ষের ওপর বিন্দু 7,8 প্রতিফলিত হলে প্রতিবিম্বের স্থানাঙ্ক কী হবে? ঠিক আছে, 15 সেকেন্ডের প্রশ্ন, অ্যাকচুয়ালি এটা 1 সেকেন্ডের প্রশ্ন। স্টপওয়াচ কিন্তু চলছে, নিজেরা স্টার্ট করো, ট্রাই করো। ওকে, দেখো
বলেছে এক্স অক্ষের ওপর বিন্দু 7,8 প্রতিফলিত হলে প্রতিবিম্বের স্থানাঙ্ক কী হবে। ঠিক আছে, কী করব আমরা, অ্যান্সার বলার আগে বলে দিই, দেখো কিছু নয়, মনে রাখবে যে অক্ষের ওপর বলবে সেটাকে সেম রাখবো, বাকিটাকে মাইনাস করে দেবো, তাহলে 7,-8 হবে, এইটা আমাদের অ্যান্সার হবে দ্বিতীয়টা। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। কী বললাম, এক্স অক্ষের ওপর বলেছে, তাহলে দেখো যে কোনো অক্ষের ওপরেই যে বিন্দু তৈরি হয় সেটা এক্স আর ওয়াই দিয়েই তৈরি হয়। যদি এটা ওয়াই অক্ষ বলতো তাও আমার এক্স আর ওয়াই দিয়েই যে বিন্দুটা তৈরি হবে, কোঅর্ডিনেট তৈরি হবে, সেটা এক্স আর ওয়াই দিয়েই তৈরি হবে। এবার যার ওপর বলবে আমরা কি করব, সেইটাকে এক রাখবো আর বাকিটাকে মাইনাস করে দেবো, মানে এক্ষেত্রে আমাদের কী হবে, এক্স তো এক্সই থাকবে, ওয়াই আমাদের হয়ে যাবে -y, তার মানে 7 তো 7ই থাকবে, এটা আমাদের কী হয়ে যাবে, -8 হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি সাপোজ ধরো এটা ওয়াই অক্ষের ওপর বলতো, যদি বলতো ওয়াই অক্ষের ওপর, ওয়াই অক্ষের উপর, ঠিক আছে, যদি এটা বলতো তাহলে কী হতো, তাহলে যেটা হতো এক্স তো এক্সই থাকতো, সরি ওয়াই তো ওয়াই থাকতো, এক্স আমাদের হয়ে যেত মাইনাস, এই আমাদের হয়ে যেত, কী হয়ে যেত, যার উপর বলবে সেটা সেম রাখবো, বাকিটাকে মাইনাস করে দেবো, এর উল্টোটাকে মাইনাস করে দেবো। এখানে এক্স অক্ষের উপর বলেছিল এক্সটাকে সেম রাখবো, ওয়াইটাকে মাইনাস করে দিয়েছি এই যে, আর যদি ওয়াই অক্ষের উপর বলতো ওয়াইটাকে সেম রাখতাম, এক্সটাকে মাইনাস করে দিতাম। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এই প্রশ্নটা আমি কোনো তোমাদের টাইমার দিচ্ছি না, জাস্ট সলভ করে দিচ্ছি। ঠিক আছে, কারণ এই প্রশ্নটা একটু তোমাদের দেরি হবে সলভ করতে আমি জানি। এই প্রশ্নটা সলভ করার সময় একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, একটা ফর্মুলা তোমরা যদি একটু মাথায় রাখো তাহলে তোমাদের সলভ করতে সুবিধা হবে। আর যদি ওই ফর্মুলাটা মাথায় না রাখো তাহলে কী হবে, সলভ করতে আরও দেরি হয়ে যাবে, সোজা কথা বলতে। ঠিক আছে, কারণ ওই ফর্মুলাটা তখন তোমাকে ডিরাইভ করতে হবে, তারপর তোমাকে সলভ করতে হবে। অ্যান্সার দেখে নাও, cos θ অ্যান্সার হবে, কারণ এটা আমাদের 11-12 প্রশ্ন অ্যাকচুয়ালি এটাকে সলভ করতে বলতো। ঠিক আছে, দেখো একটা থিওরি আছে, সেটা একটু বলে দিই, যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। মনে তোমাকে কী রাখতে হবে সেটা হচ্ছে 1 - cos θ যদি কোথাও দেখো, আর তলায় যদি তুমি দেখো sin θ। ঠিক আছে, এটা যদি তুমি দেখো তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যায় তোমাদের sin θটা উপরে চলে যায় আর তলায় চলে যায় 1 + cos θ। কী চলে যায় তোমাদের, 1 + cos θ। ঠিক আছে, এইটা তোমাকে একটু মনে রাখতে হবে, যদি এটা মনে রাখো, কারণ এই প্রশ্নটা সিজিএলে প্রচুর পড়তো, এই ধরনের প্রশ্ন ডিরেক্টলি এটা দিয়ে দিত, বা এই টাইপের এর ওপর, মানে এইটা একটা টাইপ হয়ে গেছিলো। ঠিক আছে, এই টাইপের বেস করে প্রশ্ন পড়তো, জন্য এটা আমার মনেও আছে। আর এই পুরো এক্সপ্রেশনটা 11-12 সলভ করতে দেয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে এটা ইকুয়াল টু কী হবে তোমরা দেখো, এটা কিন্তু cos θ হয়, এটা মনে রাখতে পারো, ডিরেক্টলি আমার সব পরীক্ষা পড়ে। আর কীভাবে হয় সেটা দেখিয়ে দিই, 1 - cos θ বাই sin θ ইকুয়াল টু তোমাদের কী হয়, sin θ বাই 1 + cos θ, মানে এখানে যেটা থাকে তার প্লাস ভ্যালুটা এখানে থাকে, এটা ডিরেক্টলি উপরে চলে যায়। এবার তুমি দেখো দেখতে কি পাচ্ছ কি না জানি না, এক্স্যাক্টলি এটাই এখানে দেওয়া আছে কিন্তু উল্টে দেওয়া আছে। এখানে দেখো 1 - cos θটা ওপরে ছিল, এখানে নিচে চলে এসছে, আর sin θটা এখানে ওপরে ছিল, এখানে নিচে চলে এসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ দুটো একদম সেম। এবার দেখো এটা উল্টে গেছে মানে এই ভ্যালুটাও উল্টে যাবে, মানে এটার ভ্যালু কী হবে, জাস্ট এটার উল্টো হবে। ক্লিয়ার হয়েছে? মানে এইটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, দেখো বলে দিই, এইটা ইকুয়াল টু তুমি লিখতে পারো 1 + cos θ বাই sin θ। কী দেখলে তুমি, যে এখানে যেটা দেওয়া আছে এটার উল্টো, তো এটার উল্টো হবে এটার ভ্যালু, তো জাস্ট এটা উল্টো করে দাও, এই তোমাদের চলে এসছে। আশা করি বুঝতে পারলে। এবার দেখো তুমি দেখতেই পাচ্ছ যে পরিষ্কার একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে তোমাদের, ত্রিকোণমিতি যখন করবে তুমি দেখতে পাচ্ছ এই ভ্যালুটা আমাদের সামনে মাইনাস আছে, এই যে মাইনাস, এটা মাইনাস ভ্যালু, আর এটারই সেম ভ্যালুটা এখানে প্লাসে দেওয়া আছে, দেখো প্লাস, তার মানে এইটা আর এটা আমাদের উড়ে বেরিয়ে যাবে। তাহলে এখন আমাদের পড়ে কী থাকলো সেটা দিচ্ছি তোমাদের। এখন আমাদের যেটা পড়ে আছে সেটা হচ্ছে 1 - sin স্কোয়ার থিটা বাই তোমাদের কী আছে 1 + cos θ, এই তোমাদের আছে। এখন দেখো sin স্কোয়ার থিটা সমান কী লেখা যায়, এইটুকুকে সলভ করছি কিন্তু আমি। ঠিক আছে, এইটুকুকে sin স্কোয়ার থিটা সমান কী লেখা যায়, sin স্কোয়ার থিটা সমান কী লেখা যায়, লেখা যায় 1 - cos স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা তো ওপাশে ছিল, যেটা চলে গেছে 1 - cos স্কোয়ার থিটা। ঠিক আছে, আর নিচে আমাদের কী আছে 1 + cos স্কোয়ার, মানে cos θ। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসে, এ স্কোয়ার মানে কি 1 স্কোয়ার করলে 1 আসে, আর cos স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী আসে এখানে দেখিয়ে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলা আসে সেটা তোমাদের আছে a + b আর a - b। a + b মানে কি, এগুলো লিখতে লাগে না। ঠিক আছে, a + b মানে কি 1 + cos θ। ঠিক আছে, ইন্টু
এ মাইনাস বি মানে কি 1 মাইনাস কস থিটা, ঠিক আছে, 1 মাইনাস কস থিটা। আর তলায় আমাদের কি আছে, তলায় আমাদের চলে আসছে 1 প্লাস কস থিটা, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, এইদিকে তো আমাদের 1 মাইনাস আছে, এই পুরোটা আমাদের একটা ব্র্যাকেটের মধ্যে যদি ঢুকিয়ে দিই তাহলে এটা বেটার তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী হয়, শর্টকাটে সলভ করতে গেলে একটু হজবলা হয়ে যায়, এটা আমাদের আছে, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের কী চলে আসছে, তাহলে 1 মাইনাস মাইনাস কস থিটা, এবার এই মাইনাস এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে কী হবে, এটাকে প্লাস করে দেবে, এই মাইনাসটাকে মাইনাস করে দেবে, তার মানে এইটা আর এইটা আমাদের উড়ে বেরিয়ে যাবে, মাইনাস কস থিটা প্লাস কস থিটা হয়ে যাবে ব্র্যাকেটের বাইরে যখন আসবে, এবং এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এইভাবে আমরা দেখতে পাই এখানে প্লাস কস থিটা অ্যান্সার আসছে। ক্লিয়ার হলো, আমার কথা বোঝা গেল। এবার এটা তুমি তখনই করতে পারবে যখন এইটা আমার জানা, এটা যদি না জেনে থাকো তাহলে তুমি কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এটা ক্লিয়ার। আমি তোমাদের একটা কাজ করছি, পরের পেজে তোমাদের দেখাচ্ছি যে এই ভ্যালুটা থেকে কীভাবে এই ভ্যালুটায় আসা যায়, এই নীলটার পার্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে চলো, তো আমরা যেটা লিখেছিলাম সেটাকে লিখি। আমরা লিখেছিলাম যে 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু তোমাদের কী হয়, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা হয়, এইটা হয় তোমাদের। এবার প্রুফ করে দেখাবো, এটা প্রুফ কী করে হয় দেখো। আমরা কি করব, এটা হচ্ছে আমরা প্রুফ করে দেখাবো, ঠিক আছে। আমরা কি করব, আমরা এখানে এইটা নিয়ে নেব, বেসিক্যালি আমরা নেব 1 মাইনাস কস থিটা, এটা আমরা নেব, ঠিক আছে। আর এখানে আমরা কী নিচ্ছি, আমরা নিচ্ছি সাইন থিটা নিচ্ছি, ঠিক আছে, এইটা আমরা নিচ্ছি। এবার আমরা যেটা করতে পারি সেটা কি করতে পারি, আমরা ওপর নিচে, ঠিক আছে, আপ ডাউনে আমরা যেটা করতে পারি, ওপরটার প্লাস ভ্যালু দিয়ে নিচে আমরা গুণ করব, ওপরেও আমরা গুণ করব 1 প্লাস কস থিটা, ঠিক আছে। নিচেও আমরা কি করব, 1 প্লাস কস থিটা করব। এটা করার এইটাই কারণ, এইটা ইকুয়াল টু ওপরটা লেখা যায়, এই যে টোটাল কালোটায় যা লিখেছি সেটাকে সলিউশন করলে ওপরটাই হয়। তুমি যখনই কোনোটা থেকে অন্যটায় আনবে তখন দেখতে হবে সেটার ভ্যালু আবার আগেরটায় যাওয়া যায় কিনা। এই দুটোকে যদি কেটে দাও তুমি দেখবে এটাই থাকছে, মানে এটাই আবার উপরেরটা সবুজটা, ঠিক আছে। সুতরাং এটাই এভাবেই লেখা যায় এটাকে। এবার এটা কেন করা হলো, এটা করা হলো কারণ তুমি দেখতে পাচ্ছ এটা এ মাইনাস বি, এ প্লাস বি হয়েছে, তার মানে কি ওপরে কী থাকছে আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে উপরে, ঠিক আছে। আর নিচে আমাদের যেটা লেখা আছে সেটা লেখো সাইন থিটা ইন্টু 1 প্লাস তোমাদের চলে আসছে কস থিটা, এই আমাদের আছে, ঠিক আছে। এবার দেখো এই যে এই যে ওপরেরটা, এই ওপরেরটাকে আমরা কি লিখতে পারি, ওপরেরটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা। তাহলে এই সাইন স্কোয়ার থিটা কেটে যাবে নিচেরটার দ্বারা, মানে ওপরে আমাদের কী থাকবে, ওপরে আমাদের থাকবে সাইন থিটা, ঠিক আছে। ওপরে আমাদের কী থাকবে, সাইন থিটা, ওপরে আমাদের চলে এলো সাইন থিটা, আর নিচে আমাদের কী চলে এলো 1 প্লাস কস থিটা, ঠিক আছে। হয়ে গেল প্রুফড। দেখো বলো প্রমাণ হলো কিনা, ছিল এইটা, এই যে এইটা হয়ে গেল এইটা, এই দেখো 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা, সেটা ইকুয়াল টু সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, এইটা বেরিয়ে গেছে। ক্লিয়ার হয়েছে, এই হচ্ছে প্রমাণ করা যায়, এইভাবে আমরা প্রমাণ করতে পারি এটাকে। ওকে, তো প্রমাণ করেও দেখালাম। চলো নেক্সট আমরা পরের প্রশ্ন যাব। ওকে, পরের প্রশ্ন দেখো, নিজেরা সলভ করো আগে। এটাও কিন্তু তোমাদের 10 সেকেন্ডের প্রশ্ন, খুব ইজি। ট্রিক একটু পরে বলেছি, যদি ট্রিক ইউজ করো তাহলে ইজি, এটাকে বেসিক পদ্ধতিতেও করা যায়, একটু লেন্দি হয়ে যাবে এবং বেশ লেন্দি হবে, ঠিক আছে। চলো 15 সেকেন্ড টাইম নেবো। একটা ইকুয়েশান আছে, ইকুয়েশান অফ সার্কেল বলা হয়, এবং একটা বিন্দুকে রাখা হয়েছে, বিন্দুটার কোঅর্ডিনেট হচ্ছে এই। তোমাকে বলতে বলা হয়েছে ওই বিন্দুটার কী কী হতে পারে, মানে ওই বৃত্তের ভেতরে অবস্থান করবে নাকি বাইরে, নাকি নির্ধারণ করা পসিবলই নয় কোনটা হবে তোমাদের, নাকি বৃত্তের উপরে অবস্থান করবে। 20 সেকেন্ড টাইম দিচ্ছি। আচ্ছা চলো আর 2 টাইম দিই। ওকে, টাইম স্টপস। দেখো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই 1 এবং 2 এইটাকে যদি দেখো, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তো এক্স আর ওয়াইকে যদি এখানে আমরা রাখি আমরা দেখতে পাবো, দেখো এখানে এটা আমাদের 1 হয়ে যাবে, এটা আমাদের 4 হয়ে যাবে, 1 প্লাস 4 মানে 5 হবে, এটা আমাদের 3 থাকবে, এটা আমাদের 4 দুগুণে 8, 8 থাকবে, এটা আমাদের 1 থাকবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে -5 সম্ভবত চলে আসছে, -5, হ্যাঁ -5ই আসছে। আর -5 আমাদের 0 থেকে ছোটো, যেহেতু 0 থেকে ছোটো তাই তো আমরা বলতে পারি যে এটা বৃত্তের ভেতরে অবস্থান করবে, ঠিক আছে। অ্যান্সার আমাদের লাস্ট অপশান উইথ দ্য কারেক্ট অপশান, দেখে নাও, ইয়েস এইটা আমাদের কারেক্ট অপশান হবে। কী করলাম আমি, এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, এবং এই ভ্যালুটাকে পুট করে দাও। সে আছে কি এক্স স্কোয়ার প্লাস তোমাদের আছে ওয়াই স্কোয়ার মাইনাস আছে 3x মাইনাস 4y
প্লাস ওয়ান ইকুয়াল টু তোমাদের কী আছে, 0 আছে। ঠিক আছে, এটাকে ভ্যালু পুট করো। এক্সের ভ্যালু আমাদের এখানে 1, ওয়াই ভ্যালু আমাদের 2, তাই এখানে 1² প্লাস 2² মাইনাস 3 ইন্টু 1, তারপরে -4 ইন্টু তোমাদের 2 প্লাস তোমাদের 1। এটা ইকুয়াল টু 0 নাও আসতে পারে, যে কারণে আসলো না একটু আগে আমরা দেখলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 1 প্লাস 4 মাইনাস তোমাদের 3 মাইনাস তোমাদের 6 প্লাস তোমাদের 1 দিচ্ছে। ঠিক আছে, তো এটাকে ক্যালকুলেট করে নাও। 4 একে 5, 5 একে 6, এখানে -3, 4 একে 5, জাস্ট এ মিনিট, 2² 4 একে 5, 1 2 3, হ্যাঁ 4 একে 5, 5 একে 6, আর 6 6 কেটে গেলে -3 আসবে। রিয়েলি সরি, -5 বলেছিলাম, যদিও মাইনাসই এসছে। দেখতে পাচ্ছ -3 কিন্তু তোমাদের 0 থেকে কম। দেখো -3 কী হবে তোমাদের 0 থেকে -4 দুগুণ 8, হ্যাঁ -5 আসার কথা। জাস্ট এ মিনিট, সরি আমি এখানে ভ্যালু পুট করেছি ভুল, রিয়েলি সরি, এটা আমাদের 8 আসবে প্লাস তোমাদের 1। না, মুখোমুখি ক্যালকুলেশনই ঠিক ছিল। 4 একে 5, 5 একে 6 দেখতে পাচ্ছ। ঠিক আছে, 6, আর এখানে দেখতে পাচ্ছ যে এটা 11 হয়ে যাচ্ছে, তো -11, আর এখানে আসছে তোমাদের +6। ঠিক আছে, ইকুয়াল টু আমার কী দিচ্ছে, -5 দিচ্ছে। ঠিক আছে, এই ঠিকই করেছিলাম। তো -5 কী হয়, 0 থেকে ছোটো হয়। দেখো একটা জিনিস বলে দিই, -5 0 থেকে ছোটো। ঠিক আছে, যেহেতু -5 0 থেকে ছোট, কোনো ভ্যালু এই ইকুয়েশানে এক্স আর ওয়াই এর মান বসানোর পরে যে ভ্যালুটা আসবে সেটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমরা কি বলবো, সেটা বৃত্তের ভিতরে অবস্থান করবে। 0 থেকে ছোট হলে ভিতরে। ঠিক আছে, এইগুলো মনে রাখবে। যদি কোনো ভ্যালু আসে এবং সেটা যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা বলবো বৃত্তের বাইরে অবস্থান করছে। ঠিক আছে, আর যদি এক্স্যাক্টলি 0ই আসে, 0 = 0, ভ্যালু পুট করার পরেও যদি 0 আসে, যেটা কিনা এখানে গিভেন আছে, তাহলে আমরা বলবো সেটা বৃত্তের উপরে অবস্থান করছে, জাস্ট বৃত্তের উপরে, মানে বৃত্তের যে সার্কামফারেন্স থাকবে তার উপরে অবস্থান করবে। ঠিক আছে, তো এই তিনটে ডিস্টিংক্ট ফিচার তোমাকে মাথায় রাখতে হবে। অ্যান্সার আমাদের কোনটা হবে, যেহেতু -5 এসছে, -5 ইজ লেস দ্যান 0, দ্যাট ইজ ওয়াই উই ক্যান সে দ্য পয়েন্ট উইল বি সিচুয়েটেড ইনসাইড দ্য সার্কেল। ঠিক আছে, পয়েন্টটা কী হবে, বৃত্তের ভিতরে অবস্থান করবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন নিজেরা ট্রাই করো, আমি টাইমার তোমাদের চালিয়ে দিচ্ছি। 15 সেকেন্ড টাইম পাবে, যদি এটা 10 সেকেন্ডের প্রশ্ন, একদম ফর্মুলা ইউজ করবে, অ্যান্সার পাবে। টাইমার কিন্তু চলছে, নিজেদেরকে ট্রাই করতে হবে। ওকে, 15 সেকেন্ড আপ। কী বলেছে তোমাদের, বলেছে যে একটি গুণোত্তর প্রকৃতির প্রথম পদ যদি 2 হয় এবং তার সাধারণ অনুপাত যদি 3 হয়, তাহলে ওই প্রকৃতির পঞ্চম পদ কত? তাহলে 2 × 3 মাথায় 4, মানে 81 × 2, মানে 2 1 2, আর 2 16, 162। সেকেন্ড অপশন কারেক্ট অপশন। ইয়েস, দেখো কি হচ্ছে বলে দিই। এখানে যে ফর্মুলা সেটা হচ্ছে a × r, তার মাথায় n-1। ঠিক আছে, এবার কোনটা কি লিখে দিই। এ হচ্ছে তোমাদের প্রথম পদ, যেটা এখানে দেওয়া আছে। এ হচ্ছে আমাদের কি প্রথম পদ, একদম লিখেই দিচ্ছি জাস্ট যাতে প্রবলেম না হয়, যেটা হচ্ছে আমাদের 2 এখানে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এখানে সাধারণ অনুপাত। কি এখানে সাধারণ অনুপাত, কমন রেশিও বলা হয় ইংরাজিতে এটাকে, সাধারণ অনুপাত। আচ্ছা, যার ভ্যালু এখানে কত বলেছে, এখানে বলেছে 3। এন হচ্ছে আমাদের যততম পদ, মানে এখানে পঞ্চম পদ বলেছে, তো 5। এবার জাস্ট ভ্যালু এখানে পুট করে দাও, 2 × আর মানে 3, 3-এর মাথায় কী হচ্ছে 5 - 1। ঠিক আছে, তার মানে এখানে 2 × খবরদার যেন 3 2 6 করে তার মাথায় 4 বসিয়ে দিব না, হিতে বিপরীত হয়ে যাবে, কিন্তু উল্টো হয়ে যাবে। 3-এর মাথায় এখানে 4। ঠিক আছে, প্রথমে আমাদের 3-এর মাথায় 4 ক্যালকুলেট করতে হবে, তার সঙ্গে আমাদের 2 × হবে। 3-এর মাথায় 4 করলে কত, 81, 81 × 2। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে। তো এখানে আমাদের উত্তর কী হবে, 162 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, দেখো ইজিলি আমরা কিন্তু উত্তর পেলাম, সেকেন্ড অপশন আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, এটাও ইজি প্রশ্ন। বলেছে n এবং n+1 এর গসাগু কত হয়। দেখো n আর n+1, এবং সে n যদি স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা বলতে কী বোঝায়, 4 5 6 7 8, এরকম এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। তুমি যে কোনো একটা সংখ্যা নাও এবং ঠিক তার পরের সংখ্যা নাও, কারণ সেই সংখ্যাটা তার সঙ্গে যদি 1 যোগ করো, ঠিক তার পরের সংখ্যা চলে আসে, তুমি দেখবে অলওয়েজ গসাগু কী হয়, 1 হয় তাদের। ঠিক আছে, অ্যান্সার আমাদের কী হবে, এখানে 1 এখানে অ্যান্সার হবে। এটা আমি কোনো তোমাদের চালালাম না, টাইমার জাস্ট বলে দিলাম। যেমন তুমি যদি 4 নাও, 4-এর সঙ্গে 1 যোগ করলে কী হচ্ছে, 5 হচ্ছে, গসাগু কত হচ্ছে, 1। তুমি যদি ধরো নিচ্ছ 900,
আর তার পরেরটা নিচ্ছ 901, তুমি দেখতে পাচ্ছ এখানে গসগু কত হবে 1 হবে, ঠিক আছে। তুমি নিচ্ছ সাপোজ ধরো 864, আর তারপরে তুমি ধরো নিচ্ছ 865, তুমি দেখতে পাচ্ছ এদের গসগু কত হচ্ছে 1 হচ্ছে। এনি নাম্বার, সেটা স্বাভাবিক সংখ্যা হতে হবে, ন্যাচুরাল নাম্বার হতে হবে, তুমি তুলে দেখবে সেখানে আমাদের গসগু কী আসবে 1ই আসবে, ঠিক আছে। এটা একটা কনসেপ্টের উপর প্রশ্ন। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, আমি তোমাদের টাইমার চালাচ্ছি না, এটা একটু বুঝিয়ে দিই। দেখো, এটা অনেকের ভুল হয়। 3.127, নিজেরা ট্রাই করতে পারো চাইলে, ভিডিওটাকে পজ করে। দেখতে পাচ্ছি এর মাথায় বার আছে, ঠিক আছে। যেটা বার আছে তাকে আমরা এক্স লিখে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা লিখছি এ বি, আর এটাকে আমি লিখছি সি, ঠিক আছে। কি হয় দেখো, বেসিক্যালি যেটা হয় সেটাও বলে দিই, সে সি প্লাস, এই জায়গা দেখাচ্ছি তোমার নিচে, সি, বা চলো আগে এইভাবে লিখি, সি প্লাস, ঠিক আছে। ওপরে আমাদের কি হবে, এ বি এক্স মাইনাস এ বি, নিচে আমাদের কি হবে, যতগুলো, দেখো কতগুলোর মাথায় এখানে বার আছে, একটার মাথায় বার আছে তো ততগুলো নয়, আর দশমিকের পরে যতগুলোর মাথায় বার নেই ততগুলো জিরো। মনে রাখবে এখানে এই যে জিরোটার জন্য আমি কি করছি, দশমিকের পরের কথা বলছি, ঠিক আছে। তো এইভাবে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি সি মানে আমাদের কত 3, ঠিক আছে, প্লাস এ বি এক্স মানে কত 127, মাইনাস এ বি মানে কত 12, আর তলা আমাদের 900, ঠিক আছে। যদি কারোর কমপ্লেক্স লাগে এই এবিসি বলে লিখেছি বলে, ঠিক আছে, তারা নর্মালি নিজের মতো করে করতে পারো, অসুবিধা কিছু নেই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 প্লাস আমাদের হচ্ছে, আর তারপর আমাদের কত হচ্ছে 115 হচ্ছে, আর নিচে আমাদের 900 থাকছে, ঠিক আছে। নিচে আমাদের থাকছে কত 180, আর ওপরে আমাদের থাকছে কত 23, ঠিক আছে। এবার একটা জিনিস ভাবো, এরপর আর আমাদের করার দরকার নেই। তুমি দেখতে পাচ্ছ নিচে আমাদের 180 আসবে, তার মানে প্রথম যে অপশান সেটা তো আমাদের কেটে বেরিয়ে যাবে। আর দ্বিতীয় কথা, আমরা দেখতে পাচ্ছি এই 180 3-এর সঙ্গে গুণ হবে, মানে 540 হয়ে যাবে, কারণ 3 8 54 হয়, মানে 540-এর বেশি আসবে ওপরে, এইটাই আমাদের অপশান হবে, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অপশান হিয়ার। দেখো এখানে কারেক্ট অপশান করাও রয়েছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে এগুলির মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটা। টপ ওয়াচ যেই আমি চালাচ্ছি, অনেকে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের অনেকের অ্যান্সার কম আসছে। এর কারণ কি? কারণ অ্যান্সার কম আসবে, স্টপ ওয়াচ চালালেই 10 সেকেন্ডের মধ্যে উত্তর অনেকেই দিতে পারবে না। দেখো আমি একটু আগেই বা প্রথমেই বলেছি, সলভ করাটা ইম্পর্টেন্ট নয়, টাইমের মধ্যে সলভ করাটা ইম্পর্টেন্ট। সলভ করছো মানে যে তুমি রাজা তা নও, এবং এই ধারণা থেকে অনেকে কিন্তু পারা সত্ত্বেও এক্সাম ক্র্যাক করতে পারে না, ঠিক আছে। এক্সাম ক্র্যাক করার জন্য পারছো কিনা ইম্পর্টেন্ট নয়, কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি সময়ের মধ্যে পারছো কিনা। এই সময়ের মধ্যে যারা পারে তারা হচ্ছে ক্র্যাকার, আর যারা জাস্ট পারে তারা কিন্তু এক্সাম দিতে যায় আর চলে আসে। এই দুটোর মধ্যে কোনটা তুমি, এটা তোমাকে কিন্তু নির্ণয় করতে হবে, ঠিক আছে। চল নাও স্টার্ট করো, 10 সেকেন্ডের প্রশ্ন এটা। এগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম, পয়েন্ট টু বি নোটেড, ক্ষুদ্রতম বার করতে বলেছে। জাস্ট ভাগ করো, অ্যান্সার বেরিয়ে যাবে, অন্য কিচ্ছু করার দরকার নেই, কোনো মেথড কাজে লাগানোর দরকার নেই। চলো 15 সেকেন্ড টাইম দিচ্ছি। ইয়েস, দেখো এখানে কি করতে বলেছে, কি তোমাকে বলেছে ক্ষুদ্রতম বার করতে, তো তুমি জাস্ট ভাগ করো না, অ্যান্সার এমনি বেরিয়ে যাবে, তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই। তোমরা অযথা কোথায় কোথায় শর্টকাট লাগাতে হবে, যেখানে দেখো সামনে একটা জিনিস পড়ে আছে তোমাকে তুলতে বলেছে, তুমি কি সেখানেও ক্রেন নিয়ে আসবে নাকি? নির্ঘাত নয়, ঠিক আছে। একটা পেন পড়ে আছে তার জন্য কি ক্রেন নিয়ে আসবে? অর্থাৎ মশা মারতে কামান কেউ দাগার দরকার নেই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমরা যদি করি, এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং আসবে, রাইট, 1 পয়েন্ট সামথিং আসবে, কত আসবে তাও করার দরকার নেই। এটা যদি আমি করি, আমি দেখতে পাচ্ছি যে 8 নং 72, 6 নং, ঠিক আছে, তাহলে 7 নং 63, 7 মানে পয়েন্ট সামথিং আসবে, 0.7 আসবে, কত আসবে এখানে 0.7, ভালো করে দেখো 0.7 আসবে। এটা আমাদের কত আসবে 0.8 আসবে, 0.8, ঠিক আছে। এটা আমাদের কত আসবে 5/7, 5/7 করলে আমাদের কি আসছে 0.7 আসছে, ঠিক আছে। এবার তুমি ভালো করে দেখো, তোমার মনে হয় যে স্যার এই দুটোতে আমি তো গুলিয়ে যাবো, 7 নং 63, আর এখানে তুমি দেখতে পাচ্ছ 7 7 49, কোনটা আমাদের হবে? দেখো এই দুটো তো আমাদের কেটে বেরিয়ে গেল আফটার অল। এবার তুমি জাস্ট কী করো, তুমি জাস্ট এই দুটো অপশানকে চেক করো, জাস্ট চেক করো। তুমি দেখতে পাচ্ছ এটা 70 করে দিয়েছিলে পয়েন্ট নিয়ে, তাহলে 7 নং 63, 70 থেকে 63 বাদ দিলে আবার 7 নামে, এবং পয়েন্ট দিলে আবার 70 হয়, তার মানে 7 নং আবার 63 যাবে আমার, মানে এখানে 0.77 হচ্ছে। এখানে কত হচ্ছে দেখো, এখানে তুমি পয়েন্ট নিয়ে 50 করে দিয়েছিলে, তাহলে 7 7 49 হচ্ছে, তাহলে এখানে যাচ্ছে তোমার 10 হচ্ছে, তার মানে 7 1 7 যাবে। এখানে হচ্ছে 0.77, এখানে হচ্ছে 0.71, তাহলে ছোটো কোনটা? এইটা আমাদের ছোটো, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট অপশানটাই আমাদের কারেক্ট হবে।
প্রথম অপশানটা আমাদের কী হবে, কারেক্ট হবে। বড় বললে তো এক লম্বায় উত্তর বেরিয়ে যেত, এই জন্য এখানে ছোটো বলেছি ইচ্ছা করে, কারণ দেখতেই পাচ্ছি দুটো অপশান আমাদের কারেক্ট থাকবে, মানে 7.7 যাবে। বড় বললে তো প্রথমটাই আমাদের বড় হতো, মানে 7-6 আমাদের বড় হতো, অ্যান্সার আমাদের এইটা হতো, এইটা আমাদের অ্যান্সার হতো। ক্লিয়ার হলো? অনেক সময় কী হয়, ছোটো থেকে বড় সাজাতে বলে বা বড় থেকে ছোটো সাজাতে বলে, তখন কিন্তু একটু প্রবলেম হয়। এরকম থাকলে তো ইজিলি বার করা যাবে। এবার চলো একটা দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিই। ঠিক আছে, দ্বিতীয় পদ্ধতিটা অনেকে দেখতে চাইছে, আমি জানি তাদের মনে হচ্ছে স্যার দ্বিতীয় পদ্ধতিটা দেখান, যেটা শর্টকাট। দেখো শর্টকাট হচ্ছে কি, শর্টকাট কিছুই নয়, এখানে বেসিক্যালি যে 7-6 আছে, ঠিক আছে, আর হচ্ছে 7-9 আছে, ঠিক আছে, ওকে। আর কি আছে আমাদের, আচ্ছা চলো এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখি। কী করো, ক্রস প্রোডাক্ট করো। 7x9 করলে কত হচ্ছে, 7 নং 63, এদিকে বসাও। 6x7 করলে কত হচ্ছে, 42। মানে বেসিক্যালি এইটা এখন আমাদের 63 হয়ে গেছে, এটা এখন আমাদের 42 হয়ে গেছে, এমন ধরে নেবো। তাহলে তুমি বলো বড় কোনটা, এটা বড়, ঠিক আছে। তার মানে 7-9টা আমাদের ছোট হয়ে গেল। চলো 7-9-এর সঙ্গে পরেরটা কম্পেয়ার করি, 7-9 আর 4-5, ঠিক আছে। আবার ক্রস প্রোডাক্ট, 35 7-5, এটা হচ্ছে 4 নং 36। কোনটা বড়, ভালো করে দেখো কোনটা বড়। তুমি দেখতে পাচ্ছ এটা বড়, আমাদের তো ছোটোটা দরকার, তো 7-9-এর সঙ্গে আবার কি করব, আমরা পরেরটা কম্পেয়ার করব, ঠিক আছে। চলো এখানেই করে দিচ্ছি, 7-9 আর লাস্টেরটা 5-7, ঠিক আছে। এখানে দেখো 7-7 কত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 49 হচ্ছে। এখানে 5 নং কত হচ্ছে, আমাদের 45 হচ্ছে। কোনটা বড় হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা বড় হচ্ছে, এটা আমাদের ছোট হয়ে যাচ্ছে। তাহলে দেখো সব থেকে ছোটো কোনটা হচ্ছে, এটাই আমাদের ছোট হচ্ছে, কারণ এটাই আপাতত সব থেকে ছোট ছিল, আর এর থেকেও ছোট হচ্ছে এটা 5-7, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে তোমরা দেখতে পেলে যে শর্টকাট দিয়ে কত সহজে অ্যান্সার করা যায়, এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন, এটাও ইজি প্রশ্ন বলে টাইমার চালাচ্ছি না। বলেছে 12 সেমি ভূমির দৈর্ঘ্য বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তোমাদের বলেছে ত্রিভুজটার উচ্চতা কত। দেখো একটা ত্রিভুজ আছে এখানে বেসিক্যালি, ঠিক আছে। এই সাপোজ ধরো এই হচ্ছে আমাদের ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যে ভূমির দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের বলেছে 12 সেমি, এটা সাপোজ ধরো ভূমি। আর একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের কত বলেছে, 12 করে, তাই না? এই তাই তো বলে দিয়েছে এখানে। তোমাদের বলেছে যে এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফলের সমান। আচ্ছা এর ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহু স্কোয়ার মানে 12 স্কোয়ার মানে 144, ঠিক আছে। আর এর ক্ষেত্রফল কী জানি আমরা, হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, ভূমি ইন্টু উচ্চতা। এখান থেকে তুমি ভূমির ভ্যালু বসাও, হাফ ইন্টু ভূমি কত আমাদের 12 বলেছে, উচ্চতা তো আমাদের জাস্ট বার করতে বলেছে, ইন্টু আমাদের কত হচ্ছে 144। এখান থেকে আমরা উচ্চতা পেয়ে যাব কত, দেখো এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 6, 6 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 24, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কত হচ্ছে 24 সেমি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, 3 আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো, একদম ইজি প্রশ্ন এগুলো। ওকে পরের প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ একটা গ্রাফ রয়েছে। আসলে এই প্রশ্নটার যে চওড়া ছিল বা লম্বায় অনেক বড় ছিল, মানে ফাঁক ফাঁক দেওয়া ছিল, সেই জন্য আমি তোমাদের কম্প্রেস করে দিয়েছি, ওই জন্য একটু ঝাপসা হতে পারে আর একটু ছোটো হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু একটা পেজ আনার জন্য আমাকে এটা করতেই হতো, কিছু করার থাকে না। ইউটিউবের যে পেজ 16:9 রেশিওতে আনতে গেলে আমাকে এটা করতেই হবে, ঠিক আছে। যদি কেউ এই পেজটাকে একটু ঝাপসা দেখো, একটা কাজ করো, ফার্স্ট তো তোমার নেটওয়ার্কটাকে 4G-তে রাখো, এটা করতেই হয়, ইউটিউবে এইচডি ভিডিও হয়, যাই ভিডিও তুমি রেকমেন্ডেশন করো না কেন ওভারঅল এইচডিতে চলে যায়, ঠিক আছে, ভালো ভালো স্ক্রিনে বা সেটা করলে। তো তুমি যদি করো, তুমি চলে যাও, তোমার এখানে দেখো 3টে ডট আছে এরকম কোনায়, ওই ডটে গিয়ে পিক্সেলে যাও, গিয়ে তুমি ওটাকে 480p-তে সিলেক্ট করে দাও। 480p তখনই নেবে যখন তোমার 4G নেটওয়ার্ক থাকবে। 4G নেটওয়ার্ক না থাকলে 3G-তে যদি তুমি 480 সিলেক্ট করো, তোমার কিন্তু ভিডিওটা বারবার বাফার করবে, ঠিক আছে, মানে বারবার থেমে থেমে যাবে। ওকে, এটা তোমার নেটওয়ার্কের উপর নির্ভর করে। চলো কী বলছে, বলেছে একটা গ্রাফ দেখানো হয়েছে যাতে 4টে বিভাগের বিভিন্ন প্রার্থীদের এখানে নাম্বারিং রয়েছে। তুমি দেখতে পাচ্ছ গণিত, পদার্থবিদ্যা, গণিত এটা ডিপার্টমেন্ট অফ ম্যাথ, ডিওএম মানে ডিপার্টমেন্ট অফ ম্যাথ, এটা ডিপার্টমেন্ট অফ ফিজিক্স পদার্থবিদ্যা, রসায়ন হচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ইংরেজি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আগে তোমাকে আমি বুঝিয়ে নিচ্ছি প্রশ্নটা কী বলেছে, কারণ প্রশ্ন অনেকেই বুঝতে পারে না। এবং পরপর 3 বছরের মধ্যে স্নাতক ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া রয়েছে 100। এবার তুমি বলবে সেটা কি 100-র মধ্যে দেওয়া আছে, তার মানে এটা কি 60, এটা এটা তাহলে 7.5 মানে কি 7 জন নেওয়া আছে আর একজনে কি অর্ধেক নেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি তা নয়। দেখো বলে দিই, প্রথম কথা হচ্ছে 100 মানে 100-র মধ্যে নয়, 100 মানে হচ্ছে এগুলো সব 100-তে নাম্বারিং করা আছে। এই দেখো লেখা রয়েছে নাম্বার অফ স্টুডেন্টস ইন 100 নাম্বারস, তার মানে 100-র মধ্যে নয় কিন্তু, যেমন পরীক্ষা হয় 100-র মধ্যে তেমন নয়। একটা উদাহরণ দিই,
দেখো এখানে ডিওএম লেখা আছে, মানে এই টোটাল যেটুকু রয়েছে এইটুকু হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যাথের এখানে গ্রাফ দেওয়া রয়েছে। এখান থেকে এইটুকু হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্সের, এটা হচ্ছে কেমিস্ট্রি, এটা হচ্ছে তোমাদের ইংলিশের। আশা করি বুঝতে পারছো। এবার দেখো যেটা তোমাদের হরিজেন্টালি এরকম দাগ দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2016 গ্রাফ, যেটা তোমাদের ভার্টিক্যালি গ্রাফ দেওয়া রয়েছে এবং লম্বা লম্বা দাগ সেটা হচ্ছে 2018 গ্রাফ, আর এই দুটোর মাঝখানে যেটা তোমাদের ক্রিস ক্রস প্যাটার্ন রয়েছে এটা তোমাদের 2017 গ্রাফ। আশা করি বুঝতে পারলে। এবার এসো ডিওএম মানে ডিপার্টমেন্ট অফ ম্যাথে, আমি কিন্তু অঙ্ক এখনও শুরু করিনি, তোমাদের জাস্ট বোঝাচ্ছি, তোমরা যারা পারছো তারা করতে আরম্ভ করো। ডিপার্টমেন্ট অফ ম্যাথে, এই যে ডিপার্টমেন্ট অফ ম্যাথ 2016 সালে, ভালো করে বুঝবে, ডিপার্টমেন্ট অফ ম্যাথে 2016 সালে যদি বলা হয় কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তুমি বলবে 7.5। না, দেখো 7.5 তো বটেই, কিন্তু তার সঙ্গে কী হবে, ইন্টু একটা 100 হবে। কেন? কারণ এখানে 100 বলা আছে, তাই এটাই হচ্ছে রুলস। তাহলে এখানে অ্যাকচুয়ালি কতজন পরীক্ষা দিয়েছিল, 750 জন পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে। যদি বলে ডিপার্টমেন্ট অফ ম্যাথে 2017-তে কতজন পরীক্ষা দিয়েছিল, 600-র সঙ্গে 100 গুণ করে দাও, কত হবে তোমাদের, 6-এর সঙ্গে 100 গুণ করে দাও, কত হবে তোমাদের 600। যদি বলে ডিপার্টমেন্ট অফ ম্যাথে 2018 সালে কতজন পরীক্ষা দিয়েছিল, 6.5-এর সঙ্গে 100 ইন্টু করো, মানে 650 জন পরীক্ষা দিয়েছিল। এইভাবে সংখ্যাগুলোকে বার করতে হবে। এবার প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, প্রশ্নটা তোমরা পড়ো ততক্ষণ। প্রশ্ন আমাদের বলেছে যে 2017 সালে সমস্ত বিভাগ থেকে যেখানে 100 নাম্বারিং করা আছে স্নাতক প্রাপ্ত প্রার্থীর গড় সংখ্যা কত। 2017-র কথা বলেছে, মানে শুধু এই ক্রিস ক্রসগুলোকে দেখবে, বাকিগুলোকে একদম বাইরে বের করে দেবে, অর্জুন হয়ে যাবে, শুধু পাখির চোখকে দেখতে পাবে। তো এখানে বলছে দেখো 2017-র কথা বলেছে, ডিপার্টমেন্ট অফ ম্যাথে সব বিভাগ থেকে নিতে বলেছে। ডিপার্টমেন্ট অফ ম্যাথে ছিল 600, ডিপার্টমেন্ট অফ ফিজিক্সে তাও ছিল 600, 6 মানে 600, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রিতে তাও ছিল 600, ডিপার্টমেন্ট অফ ইংলিশে ছিল 700। আমি বলেছি 7 ইন্টু মানে ইন্টু 100 করতে, যাই হবে ইন্টু 100 করে দেবে। তো তুমি দেখো 3টে 600, একটা 700, তাহলে 600 যদি সব থাকতো তাহলে 600ই হতো গড়। 700 মানে একটা এক্সট্রা 100 আছে, 4 ভাগ করে দাও, 25, 625 অ্যান্সার হবে। লাস্ট অপশন আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে। দেখো কী করলাম, এখানে তো আর তোমাদের করা যাবে না, আমি লিখে ফেলেছি যখন, তখন আর তোমাদের অ্যান্সারিং অফিসিয়াল অ্যান্সারটা দেখানো যাবে না। অ্যান্সার তোমাদের হবে 25। এই সফটওয়্যারটা একটাই গণ্ডগোল, মানে একটা একটা করে আন্ডু করতে করতে যেতে হয়। দেখছি নতুন সফটওয়্যার আনা যায় কি না। চলো এখানে অ্যান্সার তোমাদের কি হবে, 625। কী করে হলো দেখো, এখান থেকে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 600, তার পরেরটা থেকেও সেখানেও 600, তার পরেরটা থেকেও 600, কিন্তু তার পরেরটা পাচ্ছি 700। এবার দেখো এখানে যদি সব কটাই 600 হতো, ঠিক আছে, সব কটা দিব, এখানেও 600, এখানেও 600, এখানেও 600 যদি হতো তাহলে আমার গড় 600ই আসতো। ঠিক আছে। কিন্তু মুশকিল হচ্ছে আমি লাস্টেরটাকে 600 করে দিচ্ছি। দেখো গড় মানে হচ্ছে সবাইকে সমান দেওয়া, এরা 3জন 600 পেয়ে রয়েছে, তো এ 700 কেন পাবে, তো একটা 600 এখান থেকে বার করে নাও। কিন্তু 600 বার করার পরেও তুমি দেখতে পাচ্ছ একটা এক্সট্রা 100 রয়েছে, তাকে তুমি কি করো, 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে কেন ভাগ করতে হচ্ছে, কারণ 4 জন আছে তাই। প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, সাপোজ ধরো জোনে আমি বলছি কথাটা, প্রথম জন 600, সবাই 600 পেয়েছে, একেও তুমি 600 দিয়ে দিয়েছো, এক্সট্রা 100টা কী হবে, সেটাও 4 ভাগ হয়ে যাবে। তো 100কে 4 ভাগ করলে আমার কী বেরোচ্ছে, 25 বেরোচ্ছে। ঠিক আছে, তো সবাইকে 25 করে দিয়ে দাও। তো অলরেডি তারা 600 পেয়ে আছে, আর 25 তুমি আরও দিচ্ছ, তাহলে আমাদের গড় কত হয়ে যাচ্ছে, 625। এটা হচ্ছে গড় করার একটা শর্টকাট পদ্ধতি। আর যদি কি এটা না বুঝতে পারো, কী করো, এই 4টাকে যোগ করো, করে 4 দিয়ে ভাগ করে দাও, তো এই একই অ্যান্সার পাবে, 625 হবে। সেক্ষেত্রে ভাগের যে তোমাদের হার্ডশিপ সেটা তোমাকে নিতে হবে। ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, এটা তোমাদের পাই চার্ট দেওয়া রয়েছে। এখানে একটা পাই চার্টে তোমাদের ক্লথ যারা ব্যবহার করে, ফুড, এন্টারটেনমেন্ট, এডুকেশন ইত্যাদিতে যে খরচের যে তোমাদের পার্সেন্টেজ সেটাকে ভাগ করে দেখানো হয়েছে এবং মাসিক খরচের পরিমাণ দেখানো হয়েছে। তোমাকে বলেছে কাপড়ের খাতে যে ব্যয়টা হয়, কাপড়ের খাতে কত টাকা ব্যয় হয়, ক্লথ মানে 10% ব্যয় হয়, তার সাপেক্ষে মানে এইটার সাপেক্ষে খাবারের খাতে যে ব্যয় হয়, কত ব্যয় হয়, 36%, সেটা কত শতাংশ। দেখো 36/10 করে তুমি 100 দিয়ে ইন্টু করে দেবে। দেখো পার্সেন্টেজ আছে, তৎসত্ত্বেও ইন্টু করতে হবে, মানে এটার কত শতাংশ জিজ্ঞেস করেছে। 36%, 10%-এ কত শতাংশ, 360%। তো অ্যান্সার আমাদের প্রথমটাই হবে। ঠিক আছে, এটা চটজলদি অ্যান্সার করা যায়। যার সাপেক্ষে বলবে তাকে নিচে রাখতে হয়। ক্লথ বলেছে, ক্লথ থাকবে আমাদের নিচে। ঠিক আছে, 10%। ওকে। আচ্ছা, তোমাকে আমি বলে দিই কেন তোমরা এখানে 100 দিয়ে গুণ করবে। দেখো এক তো 10% তোমাদের আছে, আর ওপরে আমাদের কত থাকছে, 36%। ঠিক আছে, এই তোমাদের থাকছে, তুমি দেখতেই পাচ্ছ। এবং ইন্টু 100 কেন করবে, কারণ এখানে বলা আছে শতাংশ কত, সেই জন্য 100 করতে হচ্ছে। দেখবে এই ওপরের পার্সেন্টেজ নিচের পার্সেন্টেজ এমনি কেটে বেরিয়ে যাবে, আর এই শূন্য কেটে বেরিয়ে যাবে, তো 360 এখানে থাকবে। তো অ্যান্সার তোমাদের কী হবে, 360 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হবে, এখানে এত পার্সেন্ট হবে। ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। এটা আমি তোমাদের কোনো রকম কোনো টাইমার ব্যবহার করলাম না, ইজি প্রশ্ন ছিল। চলো পরের প্রশ্নে।
আচ্ছা, পরের প্রশ্ন, এটাও আমি তোমাদের টাইমার চালাচ্ছি না, ইজি প্রশ্ন আছে, 10 সেকেন্ডের প্রশ্ন কিন্তু এগুলো মনে রাখতে হবে। এখানে কত বলেছে তোমাদের, বার্ষিক 6.14% সুদের হারে 16,800 টাকা মূলধনের উপর 9 মাসে সরল সুদ কত? ঠিক আছে, দেখতে পাচ্ছ বার্ষিক 6.14, ঠিক আছে, 6.14 মানে কত, 25/400 মানে 1/8, 1/16, ঠিক আছে, 25/400, হ্যাঁ 25/400 কী করে এলো 25, দেখতে পাচ্ছ 4/24 এটাকে 25, আর তলায় 100 চলে যাবে মানে 400, 25/400 যদি কাটাকুটি করো তুমি দেখতে পাচ্ছ এটা 1/16 আসবে। ঠিক আছে, তার মানে তুমি দেখতে পাচ্ছ 16 হচ্ছে আমাদের প্রিন্সিপাল, ঠিক আছে, এই যে 16, ভালো করে দেখো, এই 16 হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল, আর এইটা হচ্ছে এই 1 হচ্ছে আমাদের কি সুদ, আর সুদ আসল কি 16 + 1 মানে 17। এবার তোমাদের এখানে কি বলেছে, মূলধন, মূলধন আমাদের এখানে কত রয়েছে, 16,800 টাকা রয়েছে আমাদের মূলধন, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিটের ভ্যালু, দেখো 16 ইউনিটের ভ্যালু যদি 16,800 টাকা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 050 হবে, 1050 হবে, এই আমাদের হবে। এবার এটা হচ্ছে বার্ষিক, অর্থাৎ 12 মাসে, 12 মাসে সুদ এত, তাহলে এখানে 9 মাসের বার করতে বলেছে, তাহলে কি হবে, এর 9/12 অংশ করে দাও, এর 9/12 অংশ মানে কি, বেসিক্যালি 9/12 মানে হচ্ছে 3/4 অংশ, ঠিক আছে, তার মানে কী করতে হবে, এর 3/4 অংশ তোমাকে বার করতে হবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। এর 3/4 অংশ করলে কি হয়, 4 দিয়ে এটাকে কাটো, বেরিয়ে যাবে, তাহলে 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 4×2 = 8, ঠিক আছে, 25 মানে এখানে হচ্ছে তোমাদের 6, 4×6 = 24, এখানে 10 মানে 4×2 = 8, মানে এখানে 5, ঠিক আছে। এবার এই 3 আর এটা গুণ করে তো অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকে যদি আমরা অ্যান্সার বের করি, এখানে কত আসছে, 5 3 15, হাতে থাকলো 1, 3 2 6 1 7, 6 3 18 8, 3 2 6 1 7, এই আমাদের আসছে 0.5। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। এবার এটা তোমরা PTR/100 ইউজ করেও করতে পারো, তাহলেও কোনো প্রবলেম নেই। এটা আমি তোমাদের রেশিও মেথডে দেখালাম, চলো PTR/100 ইউজ করে দেখাই, ঠিক আছে। PTR/100 ইউজ করলে কী হয়, পি মানে কত, পি মানে আমাদের হচ্ছে 16,000 টাকা, মানে 16,800 টাকা, ঠিক আছে। টি আমাদের কত, 9 মাস, ঠিক আছে। 9 মাসকে আমরা কী করব, 12 দিয়ে ভাগ করে বছর পরিণত করে নেবো, কারণ এখানে PTR/100-এ টি যেটা থাকে সেটা অলওয়েজ বছরে থাকে, আর আমাদের যে সুদের হার বলেছে সেটা হচ্ছে 25/400, ঠিক আছে, কত, 25/400। এখান থেকে আমরা যদি কাটাকুটি করে আমরা ওইটাই পেয়ে যাবো 787.5। তুমি যাই করো না কেন, তোমার এই যে লাস্টে যে ক্যালকুলেশনটা, এটা দুটোতেই আসবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এটাও তোমাদের 10 সেকেন্ডেরই প্রশ্ন, তবুও আমি তোমাদের এখানে 15 সেকেন্ড দেবো, 15 থেকে 20 সেকেন্ড দেবো। আগে অঙ্কটা পড়ে দিই। 4% বার্ষিক সরল সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদে প্রাপ্ত 338 টাকা রাশির বর্তমান মূল্য কত? দেখো, পয়েন্ট টু বি নোটেড। অনেকে ভাববে, এখানে দেখো প্রথম কথা হচ্ছে প্রশ্ন পড়তে যদি ভুল করো তাহলে অ্যান্সারও ভুল বেরোবে, এবং তুমি দেখবে তুমি 10 সেকেন্ড পরে অ্যান্সারটা ভুল দিচ্ছ, তখন তোমার যে কনফিডেন্স লেভেল সেটা কমে যায়। সেই জন্য প্রশ্নটাকে ভালো করে পড়তে হয়, ঠিক আছে। বলেছি যে 4% অর্থাৎ 4% বার্ষিক সুদের হারে, মানে বছরে 4 টাকা করে সুদ 100 টাকায়, এবং এটাকে চক্রবৃদ্ধিতে রাখতে বলছে। তো 2 বছর পরে যেটা প্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে এত টাকা, মানে সুদ আসল হচ্ছে তোমার এত। তোমাকে বার করতে বলেছে আসল বর্তমান মূল্য, মানে এখন সেটা কত রয়েছে, যেটা 2 বছর পরে 4% সুদের হারে চক্রবৃদ্ধিতে 338 টাকা হবে, তোমার হাতে এখন কত আছে। ক্লিয়ার হয়েছে? তো ব্যাক ক্যালকুলেশন করতে হবে আমাকে। চলো, টাইম আমি স্টার্ট করে দিচ্ছি। অঙ্ক তো বুঝিয়ে দিয়েছি, পরীক্ষার সময় থেকে বুঝিয়ে দেবে না, তবুও চলো ট্রাই করো নিজেরা। 20 সেকেন্ড টাইম দেবো, নো তাড়াতাড়ি, ঠিক আছে। চলো, যদিও 20 সেকেন্ড অনেকের কাছে খুবই কম সময় হয়, চলো 30 সেকেন্ড দিচ্ছি। ওকে, কী করে করবো, যদি সূত্র ইউজ করো 1 মিনিটের আগে তোমার সমাধান হবে না, ঠিক আছে। সূত্র 1 মিনিট কি আরও বেশি লাগবে। যদি কেবলমাত্র তুমি যদি নর্মাল, তোমাদের যে আমি শিখিয়েছি, এক হচ্ছে মাল্টিপ্লিকেশন মেথড, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর মেথড, বা তুমি যদি নর্মাল যে রেশিও মেথড আছে তাও ইউজ করো, তাও তোমার তাড়াতাড়ি হবে, ঠিক আছে। চলো দেখে নাও অ্যান্সার কী আছে। অ্যান্সার তোমাদের আছে সেকেন্ড অপশান, তোমাদের অ্যান্সার আছে, ঠিক আছে। কীভাবে করছে দেখো, 4% বলতে কী বোঝায় সেটা বুঝতে হবে। 4% বলতে বোঝায় 4/100, মানে 1/25। তার মানে প্রথম বছরে যেটা 25 টাকা ছিল সেটা হয়ে যাচ্ছে কত, আমার 26 টাকা। কী করে হচ্ছে, 25 টাকাটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এইটা হচ্ছে আমার ইন্টারেস্ট, তাহলে 25-এর সঙ্গে ইন্টারেস্ট যোগ হয়ে কত হয়ে যাচ্ছে, 26 হয়ে যাচ্ছে। পরের বছর আমার 25 থাকছে, কারণ 2 বছর বলেছে, সেটা কত হয়ে যাচ্ছে, আমাদের 26 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইন্টু করো, এদিকেও ইন্টু করে দাও, কত পাচ্ছ, 26 স্কোয়ার 676, এখানে তুমি কী পাচ্ছ, 625। এই অঙ্কটা এমনই অঙ্ক যে রেশিও মেথডেও ক্যালকুলেশন আছে,
ঠিক আছে, সামান্য ক্যালকুলেশন রেশিও মেথডও আছে। এবার এইটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, আমরা এদিকে যেটা রাখি সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এদিকে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। ঠিক আছে, মানে বর্তমান মূল্য যেটা এখানে বলেছে সেটা হচ্ছে আমাদের পি। পি আমাদের বার করতে হবে, অ্যামাউন্ট দেওয়া আছে। অ্যামাউন্ট আমাদের কত বলেছে? অ্যামাউন্ট আমাদের বলেছে 676 রেশিওতে, এখানে বলছে 338। ঠিক আছে, তো দেখো 676 ইউনিটের ভ্যালু যদি 338 হয়, তো 1 ইউনিটের ভ্যালু কী হবে? 338/676। ঠিক আছে, ওকে, তাহলে 625 ইউনিটের ভ্যালু কী হবে? এর সঙ্গে তুমি কী করো, 625 তুমি গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। এবার তুমি দেখতে পাচ্ছ রেল এমনভাবেই কোশ্চেন সেট করে, দেখো আমাকে খুব চটজলদি বুঝতে হবে, এটা 26x26 করে এটা আসছে মানে, আর এখানে দেখতেই পাচ্ছ ভ্যালুগুলো মোটামুটি আমার কাটাকুটির মধ্যে রয়েছে, 0.5টাও ম্যাটার করে না। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা মোটামুটি 26-এর মাল্টিপ্লাই যাবে। তো আমরা যদি করি দেখতে পাচ্ছ ওপর নিচেরটা তো 26x26ই হবে, ওপরটা আমাদের কত যাবে দেখো, 26×1 = 26, 78 থাকছে 26×3। ঠিক আছে, এই এবার এটা দিয়ে রেখে কাটলে আর দুই দিয়ে রেখে কাটলে আমাদের কত হয় দেখো, 600-র অর্ধেক হচ্ছে 300, আর 25-এর অর্ধেক হচ্ছে 12.5, মানে 312.5, যেটা আমাদের অপশানে দেওয়াও আছে, এটা আমাদের কারেক্ট অপশান। ঠিক আছে, এই লাস্টে যেটা করলাম এটা করতে গিয়েও অনেকে 1 মিনিট সময় লেগে যায়, যে 625/2 করতেও অনেকে টাইম লেগে যায়। কী করে করলাম দেখো, 600 আর 25কে আমি আলাদা করে দিলাম, 600-র হাফ, 625/2 মানে কি 600-রও হাফ হবে, 25-এরও হাফ হবে। 600-র হাফ কত হয়? 300, আর 25-এর হাফ কত? 12.5, তো যোগ করে দাও 312.5। ঠিক আছে, এইভাবে করতে হয়, দ্রুত করার পদ্ধতি আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 9:5, যদি বড় সংখ্যাটির সাথে 9 যোগ করা হয় এবং ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 5 বিয়োগ করা হয়, তাহলে বড় সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটির 3 গুণ হয়। সংখ্যাগুলি কী কী? অপশান টেস্টের মাধ্যমে করতে পারো, নর্মালও সলভ করতে পারো, দুটোতে একই টাইম লাগবে। ঠিক আছে, নর্মালে সলভ না করলে যে অপশান টেস্ট করলে তুমি রাজি হয়ে যাবে তা না, এইসব প্রশ্নে অপশান টেস্ট করো আর নর্মাল করো, XYZ ধরে একই টাইম লাগে। ঠিক আছে, চলো 15 সেকেন্ড টাইম দেবো এর জন্য। অপশান টেস্ট করো যাদের সুবিধা হয়, আর নর্মাল যারা করতে চাও করতে পারো। 9:5 সব কটাই 9-এর গুণিতক, সব কটাই 5-এর গুণিতক। 16 সেকেন্ড হয়ে গেছে, 17 সেকেন্ড হয়ে গেছে, একটু এক্সট্রা টাইম দিয়েছি। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ 9:5, মানে বড় সংখ্যাটা 9-এর গুণিতক হবে আর ছোটো সংখ্যাটা 5-এর গুণিতক হবে। ঠিক আছে, বা 9-এর নামটা পড়লে বড় সংখ্যাটাকে পাওয়া যাবে, 5-এর নামটা পড়লে ছোটো সংখ্যাটাকে পাওয়া যাবে। দেখতে পাচ্ছ সব কটাতেই তাই রয়েছে। 36, 72, 18 এগুলো সবই 9-এর গুণিতক, এগুলো সবই 9 মানে 5-এর গুণিতক। তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি এভাবে তো হবে না, তো একটা একটা করে আমরা অপশান টেস্ট করতে থাকবো। ঠিক আছে, এবার এই সমস্ত ক্ষেত্রে যদি অপশানটা একটু 3 নম্বরে থাকে বা 4 নম্বরে থাকে, তখন কিন্তু অপশান টেস্ট করতে গিয়ে তোমাদের প্রচুর টাইম লেগে যায়। সেই জন্য আমি বলবো এই ধরনের প্রশ্নকে নর্মাল মেথডে করলে ভালো হয়। যদি অপশান টেস্ট করতে চাও তাহলে তুমি দেখতে পাচ্ছ 9-এর গুণিতক, তাহলে প্রথমটাকে আমি নিচ্ছি, অপশানটাকে নিচ্ছি। এবার তুমি দেখতে পাচ্ছ বড় সংখ্যাটার সাথে 9 যোগ করো, মানে 36-এর সঙ্গে 9 যোগ করো, হয়ে যাচ্ছে কত? 45। আর ক্ষুদ্রতম সংখ্যাটার সাথে 5 যোগ করো, 5 বিয়োগ করো, হচ্ছে কত? 15। এবার যদি এটা করা হয় তাহলে বলছে বড় সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা 3 গুণ হয়। হ্যাঁ, এটা 45, এটা 15 হয়ে যাচ্ছে, 45, 15, 3 গুণ, তো ফার্স্ট অপশান আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, এবার তুমি অপশান টেস্ট দিয়ে করতে পারো। এটা আরও ইজিলি কেন বেরোলো, কারণ অপশানটা সামনেই রয়েছে তাই। যদি অপশানটা 3 নম্বরে থাকতো আমাকে কী করতে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অপশান ক্লিয়ার করার পরে আমাকে থার্ডে যেতে হতো, সেই জন্য কী হয়, একটু অসুবিধা হয়ে যায়। তো আমি কী করলাম, আমি 9:5 দেখছি, তো বড় সংখ্যাটা ফার্স্ট অপশানটাকে নিচ্ছি 36, আর ছোটো সংখ্যাটা আমি নিচ্ছি এখানে কত রয়েছে? 20। এবার প্রশ্নে বলে দিয়েছে যে বড় সংখ্যাটার সঙ্গে যদি 9 যোগ করো, এর সাথে তুমি যদি 9 প্লাস করো, ঠিক আছে, তুমি কী পেয়ে যাচ্ছ? তুমি পেয়ে যাচ্ছ 45। ঠিক আছে, আর এর সাথে তুমি কত যোগ করতে বলছে? বিয়োগ করতে বলছে, 5 বিয়োগ করো, তুমি কি পেয়ে যাবে? 15 পেয়ে যাবে। এবার এইটা যদি করা হয় তাহলে বলা হচ্ছে যে বড় সংখ্যাটা যেটা কিনা 45, সেটা ক্ষুদ্রতম সংখ্যা 3 গুণ হয়ে যাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ, ইয়েস ডেফিনেটলি ইন্টু 3 করলে আমরা তবেই 45 পাই। তার মানে আমরা যে অপশানটা চুজ করি সেটা আমাদের কারেক্ট। এইভাবে আমরা দেখতে পাচ্ছি অপশান টেস্টের মাধ্যমে কারেক্ট আসছে। আর যদি নর্মালি করো তো তুমি কি দেখতে পাচ্ছ, এটা হবে আমাদের 9x, তার সঙ্গে তুমি প্লাস 9 করবে, আর এটা হয়ে যাবে তোমাদের 5x, এবং তার থেকে তুমি 5 মাইনাস করবে। তুমি দেখবে ছোটো সংখ্যাটা 3 গুণ হচ্ছে বড় সংখ্যাটা। এটাকে ক্যালকুলেট করলে তুমি এখানেও এক্সের ভ্যালু পাবে, এক্সের ভ্যালু তোমাদের 4 হয়ে যাবে। ঠিক আছে, এবার সেই 4টাকে তুমি যদি 9-এর সঙ্গে গুণ করো, তুমি দেখবে 9 × 4 করলে তোমাদের 36 আসছে, ওদিকে 5 × 4 করলে তোমাদের 20 আসছে। ক্লিয়ার? এভাবে তুমি করতে পারো, এভাবে করতে পারো। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 10 সেকেন্ডের সরল দিয়েছে, চলো 10 সেকেন্ডই টাইম দেবো তোমাদের, জাস্ট মান পুট করো, অ্যান্সার বের করো। আমার তো অ্যান্সার বেরিয়ে গেছে, চলো। ওকে, টাইম স্টপস। দেখো দেখতে পাচ্ছ 5 আছে,
ওয়াইয়ের ভ্যালু 5 মানে এখানে 50 থাকবে, এখানে ওয়াইয়ের কিউব মানে 5-এর কিউব মানে 125, এখানে 5-এর স্কোয়ার মানে 25, 125 থেকে 25 বিয়োগ করলে হয় 100, তার রুট ওভার আছে মানে 10 হবে, 50-এর সঙ্গে 10 যোগ করলে 10 গুণ করলে কত হয়, 500 হয় অ্যান্সার। দেখে নাও, সরি আমি তো টাইমার অফ করিনি। দেখো কী করলাম আমি, ওয়াইকে তুমি 5 বসিয়ে দাও জাস্ট, তুমি দেখতে পাচ্ছ এটা হয়ে যাবে আমাদের 50, এটা কি করে দেওয়ার দরকার আছে, তুমি দেখতে পাচ্ছ এটা হয়ে যাবে 125, আর ভেতরে হবে আমাদের 25, ঠিক আছে। তো 50 ইন্টু কী হচ্ছে 100 রুট ওভার করলে কত হয়, 10 হয়, অ্যান্সার আমাদের কী হচ্ছে 500 আমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। এগুলো তোমাদের কেন নিয়েছি, জাস্ট টাইমারটা রয়েছে বলে নিয়েছি। তোমরা দেখো এই প্রশ্নটাকেও কি তোমরা 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারছো, তবে কিন্তু স্পিড আছে। এই প্রশ্নটা কে পারবে না বলো, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছে, রেলের পরীক্ষা দিচ্ছে, তারা কি এই প্রশ্নটা পারবে না? তাহলে রেল দেয়টা কেন? রেল দেয় এই কারণে টাইমটা খাওয়ানোর জন্য, ঠিক আছে, আর কিচ্ছু নয় জাস্ট। আর সেইটাতে সাকসেসফুল হয়ে যাবে যদি তোমাদের মধ্যে এই অহংকার কাজ করে যে আমি তো পারি। এই আমি তো পারি এটা কিন্তু দারুণ ভয়ঙ্কর জিনিস, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। চলো আর একটা 10 সেকেন্ডের সরল, নিজেরা করো। টাইম স্টার্টস করে দিয়েছি আমি, চলো 15 সেকেন্ড দেবো, তাই করো। ওকে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 52/x আছে, আর এখানে 169/289 আছে। আমরা দেখতে পাচ্ছি উপরটা হচ্ছে আমাদের 13, নিচে হচ্ছে আমাদের 17, এই চলে আসছে। 13 দিয়ে এটাকে গেলে হচ্ছে 4, 4 দিয়ে 17কে গুণ করলে হচ্ছে 68। বলো কতক্ষণ টাইম লাগবে? ঠিক আছে, কি করলাম, 52 আছে, নিচে x আছে, এটাও করে দেওয়ার দরকার হয় না, তাও চলো। এখানে আছে 169, এখানে আছে 289, ঠিক আছে। এটাকে যদি বার করো এর থেকে, রুট থেকে, তাহলে এটা হবে 13, এটা যদি বার করো এটা হবে 17। 13 দিয়ে এটাকে কাটে 4, 4 দিয়ে 17কে গুণ করলে এক্সের যে ভ্যালু হয় সেটা আমাদের কত হয়, 68 হয়, কারণ এক্স ওদিকে গিয়ে ওপরে উঠে যাবে, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটাকে দেখো, এটা তো বলার আগে উত্তর আসা উচিত, 10 সেকেন্ডের প্রশ্ন কিন্তু, ঠিক আছে। চলো 15 সেকেন্ড টাইম দেবো, টাইম ইজ ওভার। দেখো 6টা দ্রব্যের ক্রয় মূল্য 7টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তো 6x ইকুয়াল টু 7x, বা বলতে পারো 6cp ইকুয়াল টু 7sp। এভাবে তুমি বলতে পারো যে 6টা দ্রব্যের ক্রয় মূল্য 6cp ইকুয়াল টু 7sp সমান, যা বলেছে আমি এক্স্যাক্টলি তাই লিখেছি। 6টা দ্রব্যের ক্রয় মূল্য মানে সিপি, 7টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে। এখান থেকে সিপি আর এসপি তুমি যে অনুপাত পাচ্ছ সেটা কি পাচ্ছ, 7:6। তুমি দেখতে পাচ্ছ কোনো জিনিস তুমি 7 টাকায় কিনছো, কারণ সিপির বদলে 7 এসছে আর এসপির বদলে 6 এসছে, তো 7 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করছো, ডেফিনেটলি ক্ষতি হবে। যেটা লাভ আছে সেটাকে তো ফার্স্ট কাটে, এটা লাভ আছে কেটে দাও ফার্স্ট, ঠিক আছে। এবার তুমি বলো 7 টাকায় 1 টাকা লাভ হচ্ছে, 7 টাকা লাভ হচ্ছে 1 টাকা, তোমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে 100 টাকায় কত লাভ হবে, অ্যান্সার কী হবে 14.25। এখানে ভাগটাগ করার প্রশ্নই নেই, কারণ 1/7 যে ফ্র্যাকশনের ভ্যালু যেটা 1/7 সেটা শতকরাতে যে 14.28 আসে সেটা তোমাকে বুঝতে হবে, আর এটা কী হবে, এটা তোমাদের ক্ষতি হবে, ঠিক আছে। এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখো রেল কীরকম চালাক, এখানে ক্ষতি এখানে লাভ লিখে দিয়েছে। তুমি যদি বাই চান্স লাভে ক্লিক করে আসো না, এত ক্যালকুলেশন করার পরেও তুমি কিন্তু অ্যান্সার ভুল করে আসবে। রেল ফাঁদ পেতে রাখে যে ওখানে পা দাও আর ভুলটা করো, ঠিক আছে, এগুলো থেকে বাঁচতে হবে। চলো নেক্সট পরের প্রশ্ন। এটা তোমাদের টাইমার চালিয়ে আমি লজ্জা দিচ্ছি না, ঠিক আছে, এটা তো 1 সেকেন্ডেরও প্রশ্ন নয়, আমি করিয়ে দিচ্ছি এটা। দেখো 12 আর 15 আর 18 এদের বলেছে পূর্ণরূপে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এদের দ্বারা যখন বিভাজ্য বলবে, দেখো দুভাবে প্রশ্নটা পড়ে, আমি তাও বুঝিয়ে দিই। এদের কে ভাগ করতে পারবে, এদের দ্বারা বিভাজ্য যখন বলবে এদের কে ভাগ করতে পারে, তখন তুমি কি করবে, তুমি এদের গসগু করবে। আর যখন বলবে এদের দ্বারা বিভাজ্য মানে এরা ভাগ করবে, তখন তুমি কি করবে, তুমি করবে লসাগু। ক্লিয়ার হয়েছে? যখন তুমি লসাগু করবে, দ্বারা থাকলে লসাগু করতে হবে, বা দিয়ে থাকলে লসাগু করতে হবে। এরা ভাগ করবে কাকে, সেই সংখ্যাটা, এবং সেটা সব থেকে ক্ষুদ্রতম, সেটা বার করতে গেলে লসাগু করতে হয়। এবার 12, 15, 18 লসাগু কী করে বার করবো? দেখো 12 আর 15 যে লসাগু হয় সেটা আমাদের 60, 60 আর 18 লসাগু কী হয়, 180। এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, দেখে নাও। ইয়াস, এটা আমাদের অ্যান্সার হবে। এটা মুখে মুখে সলভ করা যায়, এ আমরা করে দিচ্ছি না, নিজে করে দেখে নিতে পারো। 12, 15, 18 এলসিএম করলে বেরিয়ে যাবে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন এটা একদম ইজি প্রশ্ন, মানে 1 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাওয়া উচিত, তবুও চলো 10 সেকেন্ড টাইম দিচ্ছি, দেখি তাও কজন পারে। আইডিয়া ক্লিয়ার না থাকলে কখনোই আসবে না। টাইম স্টপস, ঠিক আছে, আরেকটু দিচ্ছি, চলো করো।
আর দেবো? চলো 22 সেকেন্ড টাইম দিয়েছি। কী বলেছে দেখো, একটি ঘরের মেঝের পরিসীমা হচ্ছে 18 মিটার, ঘরটির উচ্চতা হচ্ছে 3 মিটার হলে তার দেয়ালগুলো ক্ষেত্রফল কত? কিচ্ছু নয়, জাস্ট 18 × 3 করে দাও, 54 আমাদের অ্যান্সার হবে। তাহলে বলো 1 সেকেন্ডে আমি কেন বলেছি প্রশ্নটাকে, সরি আমি তো টাইমার বন্ধই করিনি। কি বললাম? 18 মিটার একটা ঘরের পরিসীমা, ঠিক আছে? ঘরের পরিসীমা মানে কি? ঘরের মেঝের পরিসীমা বোধহয়, ইয়েস। এই একটা ঘর আছে সাপোজ, ধরো এই ঘরটার এ হচ্ছে মেঝে। তোমরা জানো যে একটা ঘরের মেঝে আয়তকার হয়, ঠিক আছে? ঘরের মেঝের যে ক্ষেত্রফল হয় সেটা আমরা কি জানি, 2 × a + b, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই আমাদের হয়। সেটা আমাদের কত দেওয়া রয়েছে? 18 দেওয়া রয়েছে। আর বলা হয়েছে এই ঘরটার যে হাইট, এই ঘরটার যে হাইট, সেই হাইট আমার কত বলা রয়েছে? হাইট আমার বলা রয়েছে 3 মিটার, ঠিক আছে? হাইট, এইচ ফর হাইট। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে দেয়ালগুলোর ক্ষেত্রফল কত। আমরা জানি যে দেয়ালের যে ক্ষেত্রফল হয় সেটা হয় 2 × a + b, মানে যেটা কিনা এইটা, ইন্টু তোমাদের হাইট। সেই জন্য আমি বলেছি এটার ভ্যালু দেওয়া রয়েছে আমাদের, কত দেওয়া রয়েছে? 18, সরি, এটার ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 18, আর হাইট আমাদের কত দেওয়া রয়েছে? 3। তো দুটোর মধ্যে ইন্টু করলেই বেরিয়ে যাবে। অ্যান্সার আমাদের কত হবে? 54, ঠিক আছে? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট, পরের প্রশ্ন। অন্যদিন কী হয় জানো তো, এই যে ইজি প্রশ্নগুলো আছে, ইজি প্রশ্নগুলোকে আমি বাদ দিয়ে যাই, কারণ এগুলো একদমই ইজি। তো আজকে ভাবলাম যে টাইমার যেহেতু রয়েছে, চলো এই ইজি প্রশ্নগুলোকেও কত সহজে তোমরা অ্যান্সার করতে পারো একটু চেক করা যাক। কারণ বেশিরভাগ স্টুডেন্ট আমাদের হোয়াটসঅ্যাপে লিখে যে স্যার ইজি প্রশ্নগুলো আমি সময়ের মধ্যে সলভ করতে পারছি না। চলো টাইমার চালিয়ে দিচ্ছি, 10 সেকেন্ডের প্রশ্ন এটা। একজন লোক 5 কিলোমিটার/আওয়ার গতিবেগে হাঁটছে এবং 15 মিনিট একটা সেতু পার করছে, তো সেতু দৈর্ঘ্য কত? হয়েছে কারোর অ্যান্সার? নিচে কমেন্টে লিখো। ইয়েস, 20 সেকেন্ড টাইম দিয়েছি আমি, যথেষ্ট। দেখো বলেছে 5 কিলোমিটার/আওয়ার বেগে একটা সেতু সে 15 মিনিট অতিক্রম করছে। আমরা কি জানি? সেতুটার দৈর্ঘ্য বার করতে বলেছে, মানে ডিস্টেন্স বার করতে বলেছে, ঠিক আছে? ডিস্টেন্স অনুসারে আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম হয়, ঠিক আছে? স্পিড ইন্টু কী হয়? তোমাদের টাইম হয়, ঠিক আছে? অ্যান্সার আমাদের এইটা আসবে, এটা আমাদের অ্যান্সার আসবে। কী করে? দেখো ডি, তাহলে স্পিড আমাদের কত বলেছে? 5 কিলোমিটার, অথচ তোমাদের আবার মিটারে বার করতে বলেছে। মিটারের সঙ্গে কার সম্পর্ক হয়? মিটার/সেকেন্ডের সম্পর্ক হয়। তো 5 কিলোমিটার/আওয়ারকে 5/18 দিয়ে গুণ করে তুমি এটাকে কী করো? এটাকে মিটারে কনভার্ট করে নাও, ঠিক আছে? আবার দেখো এখানে তোমাদের বলেছে টাইম, টাইম আমাদের কত বলেছে? 15 মিনিট। এটা আবার মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে আমরা কী করবো? 15 × 60 করে দেবো, ঠিক আছে? এইটা আমাদের হয়ে গেলো এই দিকটা, এইটা আমাদের হলো এই দিকটা। এবার দুটোকে তুমি করে দাও, তুমি কি দেখতে পাচ্ছ? এটা আমাদের 25 হয়ে যাচ্ছে, ওপরে থাকছে। আর এইটা, আর এইটা যদি আমরা কাটি, বা এইটা আর এইটা কাটো, এটা হয়ে যাচ্ছে আমাদের 10, এটা হয়ে যাচ্ছে আমাদের 3, 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5। তুমি দেখতে পাচ্ছ এদিকে 50, এদিকে 25, কত হচ্ছে? 125, তার সঙ্গে একটা শূন্য। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এত মিটার। ক্লিয়ার? চলো নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এটা অপশান টেস্ট করলে অ্যান্সার দেওয়া যায়, ট্রাই করো, 10 সেকেন্ডে অ্যান্সার আসবে। চলো, দেখো 15/16 ভগ্নাংশটি লব ও হর থেকে ঠিক কত বিয়োগ করলে? অর্থাৎ লব থেকেও যা বিয়োগ হবে, হর থেকেও সেমটা বিয়োগ হবে। কত বিয়োগ করলে ভগ্নাংশটি 3/4 আসবে? দেখো 15 থেকে সাপোজ ধরো অপশান টেস্ট করো, 6 নিচ্ছ, 15 থেকে 6 নিলে কী হয়? 9। ওকে, 9 কাটাকুটি করলে 3 আসতে পারে। চলো নিচেটা দেখে নিই। 19 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 19 থেকে 6 বিয়োগ করলে আমাদের হচ্ছে 13। দেখো 13 থেকে কোনোভাবে কি কাটাকুটি করলে 4 আসতে পারে না, তো এটা আমাদের কেটে বেরিয়ে গেল। সিমিলারলি 15/19 আছে, ঠিক আছে? তার থেকে তুমি 9 বিয়োগ করো, 15 থেকে 9 বিয়োগ করলে হয় 6, 6কে কাটাকুটি করলে 3 আসতে পারে, কারণ ভগ্নাংশ তো কাটাকুটি যেতে পারে। সেই জন্য এমন কিছু বার করতে হবে যেটা 3-এর মাল্টিপিল আর 4-এর মাল্টিপিলে আসে, বা 3 আর 4 নিজেই আসে, ঠিক আছে? তো 15 - 9 করলে আমাদের হয় 6, 6-এর কাটাকুটি করলে 3 আসতে পারে। 19 - 9 বিয়োগ করলে আমাদের হয় 10, 10 থেকে কোনোভাবে 4 আসতে পারে না, কাটাকুটি করলে না। তো 3-এর 4 এখানে আসছে না, সেটা আমাদের কেটে গেল। এটা দেখো 15 - 3 করলে আমাদের আসে 12, 12 থেকে 3 আসতে পারে। 19 - 3 করলে আমাদের আসে 16। দেখো 12 আর 16 আসছে, ঠিক আছে? তো 4 দিয়ে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 3, উপরে নিচে থাকছে 4, তো এটা আমাদের অ্যান্সার হবে, 3 আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? অর্থাৎ 10 সেকেন্ডে অ্যান্সার করা যায়, আরও স্পিডে তোমাদের করতে হবে। বলে দিই, 15 এবং নিচে আছে আমাদের 19, ঠিক আছে? 15 থেকে তুমি 3 বিয়োগ করছো, 19 থেকে তুমি 3 বিয়োগ করছো, কত আসছে আমাদের এখানে? আমাদের আসছে 12/16 আসছে, ঠিক আছে? এটাকে কাটাকুটি যদি করো তুমি দেখতে পাচ্ছ এখানে আসছে 3, এখানে আসছে 4, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, পরের প্রশ্নে।
আচ্ছা, এই প্রশ্নগুলো আমি আর তোমাদের টাইমার চালাচ্ছি না, এগুলো ইজি প্রশ্ন আছে। বলেছে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 24 জন লোক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তো তাহলে ওই একই কাজ 10 দিনে শেষ করতে কতজন লোক লাগবে? সিম্পলি কিছু না, 8 × 24, ঠিক আছে, × 15। এখানে করতে 24 জন লাগছে, ওদিকে তোমাদের ধরে নিচ্ছি জন লাগবে, আর টাইম দিয়েছে 10 × 6, ঠিক আছে। জাস্ট এক্সের ভ্যালু বার করে অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকে তোমরা দেখতে পাবে যে এক্সের যে ভ্যালু আছে সেটা আমাদের 48 চলে আসবে। জাস্ট কাটাকুটি করে নিও, অ্যান্সার বেরিয়ে যাবে। এই হচ্ছে তোমাদের ফর্মুলা। কী করলাম আমি এখানে বলে দিই। দেখো, এই যে একটা কাজ করি, একটা জিনিস দাঁড়াও, 15টাকে আমি একসঙ্গে লিখি, তাহলে তোমাদের আরও বেটার বোঝাতে পারবো। 15 × 24, এখানে আমি বেসিক্যালি যেটা করলাম সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের ডে। কারণ দেখো 8 ঘন্টা করে 15 দিন কাজ করছে, এটা টোটাল 24 জন লোক 8 × 15 ঘন্টা টাইম পাচ্ছে। এইটাও আমাদের ম্যান পাওয়ার, ঠিক আছে। আর এটা এখানে এখানে এটা হচ্ছে আমাদের M1 ধরে নিচ্ছে, এইটা হচ্ছে আমাদের M2, মানে ম্যান পাওয়ার হচ্ছে পরের বার এক্স, জানি না কত। আর এটা হচ্ছে আমাদের D1, এটা হচ্ছে আমাদের D1, এটাকে আমরা ধরে নিচ্ছি D2। তাহলে বেসিক্যালি কী হয় বলে দিই, D1 × M1 × ওয়ার্ক 2 করলে আমরা M2 × D2 × ওয়ার্ক 1 পাই, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ক 2 আর ওয়ার্ক 1 আলাদা আলাদা আছে, ঠিক আছে। ওয়ার্ক 2 আর ওয়ার্ক 1 কী আছে আমাদের, আলাদা আলাদা আছে। এটা কেন হয়? এবার এখানে আমাদের কেন এটা কাজে লাগেনি, কারণ ওয়ার্ক 2 আর ওয়ার্ক 1 সেম এখানে, মানে প্রথমে যে কাজ করছে শেষে একই কাজ করতে হচ্ছে। প্রথমে যদি 10টা আম খেতে হয়, পরেও 10টা আমই খেতে বলছে, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে ওয়ার্ক 2কে কনসিডার করিনি বা কাজে লাগাইনি। এখানে আমাদের এই পার্টটার সঙ্গে এই পার্টটার আমাদের কাজ হয়েছে। ক্লিয়ার? আরও ভালো করে বুঝিয়ে দিলাম। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটা একটু মজার প্রশ্ন, ঠিক আছে। এটাকে রিজনিংয়ে রাখলেই ভালো হতো, যদিও এটা একটা কিন্তু তোমাদের টেবিল গ্রাফের প্রশ্ন, টেবিলের প্রশ্ন, অর্থাৎ গ্রাফের প্রশ্ন। কি বলছে দেখো, আমি আগে প্রশ্নটা বুঝিয়ে দিই। বলেছে প্রবেশিকা পরীক্ষায় বিভিন্ন প্রার্থীর রোল নাম্বার দেওয়া আছে। প্রথম দুটো যে অঙ্ক আছে, অর্থাৎ ধরো সাপোজ এই যে পুরো তুমি সংখ্যাটা দেখতে পাচ্ছ, তার প্রথম দুটো অঙ্ক, মানে ফার্স্ট 2 ডিজিট, দ্যাট মিনস 2 and 3, 23, এইটা প্রত্যেকটা ক্ষেত্রেই সমান হবে। একটা দিয়ে বোঝাচ্ছি। 23 কী রিপ্রেজেন্ট করছে? শহরের প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ কোন শহর থেকে এসছে তার কোড হচ্ছে 23 দিয়ে রিপ্রেজেন্ট করানো হচ্ছে। আর দ্বিতীয় দুটি অঙ্ক মানে এই 67, ঠিক আছে, এইটা দিয়ে বোঝাচ্ছি 6 আর 7, এটা কি প্রতিনিধিত্ব করছে? কেন্দ্রকে মানে প্রতিনিধিত্ব করতে, অর্থাৎ কোন কেন্দ্রে তুমি পরীক্ষা দিতে গেছো, ঠিক আছে, সেই কেন্দ্রটাকে প্রতিনিধিত্ব করছে। আর লাস্ট 3টে মানে 8, 1, 2, এটা রিপ্রেজেন্ট করছে যে তুমি কোন প্রার্থী, মানে তোমার নাম কি, ঠিক আছে, তুমি কে, এই পরিচয়টা দিচ্ছে এই লাস্ট 3টে। এভাবে তোমাদের কোডিং করা থাকে, কোডেড করা থাকে, যাতে ইজিলি বোঝা না যায় যে তুমি কে, বা কোন সেন্টারে তোমার পরীক্ষা পড়েছিল, বা তুমি কোন শহর থেকে এসছো। এভাবেই কিন্তু করা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তোমাকে বোঝানো মানে বলতে বলা হচ্ছে কি, বা বার করতে কি বলা হচ্ছে, যে ডেটাগুলি ভালো করে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, সেটা তো নিচে, কোন কোডের শহর থেকে বেশি সংখ্যক প্রার্থীকে নির্বাচন করা হয়। দেখো প্রথম দুটো অঙ্কই কিন্তু শহরের প্রতিনিধিত্ব করছে, তাহলে কোন দুটো শহর? তুমি দেখতে পাচ্ছ 27, 28, 23, 24, অর্থাৎ প্রথম দুটো কোডকে নিয়ে এখানে শহরের নামকরণ করা হয়েছে। 23 নম্বর কোডের শহরটা, নাকি 27 নম্বর, নাকি 28 নম্বর, নাকি 24 নম্বর? কোন কোডের শহর থেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী এই টেবিলে আছে? তোমাকে বেসিক্যালি দেখতে হবে যে 23টা বেশি আছে, নাকি 24-এর সংখ্যা বেশি, নাকি 28-এর সংখ্যা বেশি, নাকি 27-এর সংখ্যা বেশি। চলো স্টার্ট করা যাক, ঠিক আছে। 15 সেকেন্ড টাইম দিচ্ছি। তোমাদের পরীক্ষার সময় আরও বেশি টাইম লাগবে, কেন? তোমাকে চোখ সেট করতে হবে। আমি তো স্ক্রিনে লিখছি, তোমরা তো লিখতে পারবে না। চলো, গুনতে কোনো আপত্তি নেই, বাচ্চারাও গোনে, কোনো প্রবলেম নেই। এখানে একটু বাচ্চা হওয়ার প্রয়োজন আছে। 15 সেকেন্ড ওভার হয়ে গেছে, তাও দিচ্ছি, চলো 20 সেকেন্ড। ইয়েস, দেখো প্রথমে 27, এখানে সব থেকে বেস্ট হচ্ছে অপশান এলিমিনেশন। দেখো এখানে কোথাও 27 আছে, নেই। এখানে কোথাও 27 আছে, নেই। এখানে কোথাও 27 আছে, ইয়েস, একটা আছে, ওকে, একটা গেল। এখানে আছে দুটো, তার মানে 27 কটা আছে? 27 দেখতে পাচ্ছি আমরা, দুটো আছে, ওকে। মনে রাখো, মেন্টাল ক্যালকুলেশন করো, কারণ তুমি যখন পরীক্ষার সময় করবে তখন নিচে একটা শিট দেওয়া হয়, বারবার কম্পিউটার দিকে তাকাবে আর করবে, সেই জন্য এই মনে রাখাটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 28 রয়েছে, 27 তাহলে কটা ছিল? দুটো। 28 এখানে আছে, হ্যাঁ একটা। এখানে আছে, হ্যাঁ দুটো। এখানে আছে, নেই। এখানে আছে, তিনটে। 27, দুটো, 28, তিনটে, ওকে। 23 দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। আচ্ছা, 23 চারটে। 27, দুটো, 28, তিনটে, 23 চারটে। 24টা দেখি, এখনও পর্যন্ত 23 সর্বোচ্চ চলছে। 24টা দেখি, বাকি দুটোকে ছেড়ে দাও। 23 আর 24-এর মধ্যে এখন আমাদের লড়াই বাঁধবে। 24 দেখি, এখানে 24 একটা, এখানে দুটো, এখানে তিনটে,
এখানে 4টে, এখানে 5টা হয়ে গেছে, আর দরকার নেই, এই কলম গুনবই না আমি, 24 থাক বা না থাক, কারণ আমি দেখতে পাচ্ছি 23 ছিল 4টে, 24 হয়ে গেছে 5টা, সো 24 আমাদের কারেক্ট অ্যান্সার হবে এখানে, অর্থাৎ 24 কোডিং, ইয়েস তাই হয়েছে। 24টা দেখো, 27 ছিল কটা আমার, 2টো, 28 ছিল কটা আমার, 3টে, 23 ছিল কটা আমার, 4টে, ঠিক আছে, আর 24 আমার কটা রয়েছে এখানে টোটাল, আমি যদি গুনিনি তো ওভারঅল 5টা, মানে 5টা তো হয়েই গেছে, এই পর্যন্ত আমার 5 এসেছিল, এখানে কত আছে 24 নেই, তো 5টাই হবে, তার মানে 24 সংখ্যক, মানে 24 কোডের যে তোমাদের বলতে পারো শহর, তার নাম্বার এখানে বেশি। ওকে, তো এইটা আজকে আমাদের কিন্তু লাস্ট প্রশ্ন ছিল, ঘড়ি ধরে তোমাদের করানোর চেষ্টা করলাম এবং দেখালাম যে ছোটো ছোটো প্রশ্ন যেগুলোকে তোমরা ইজি ভাবো, সেগুলো আদপে টাইমের নিরিখে কিন্তু ইজি হয় না, কারণ সেখানেও তোমরা টাইমটা অনেক বেশি ইনভেস্ট করো। আজ থেকে তোমাদের যেটা লক্ষ্য হবে, এম কি হবে, সেটা হচ্ছে যে যে কোনো পরীক্ষা দাও না কেন, দেখবে যে যেখানে যতটুকু টাইম ইনভেস্ট করার দরকার, আমার কি তার থেকে বেশি টাইম যাচ্ছে কি যাচ্ছে না। যখন মক টেস্ট দেবে, সেটা যে কোনো তোমাদের প্ল্যাটফর্মে হতে পারে, সেখান থেকে মক টেস্ট কিনে নিয়ে মক টেস্ট দাও, তোমরা খেয়াল রাখবে যে ওই মক টেস্টে যে প্রশ্নটা 2 মিনিট লাগার কথা, সেটাতে 2 মিনিট লাগুক, কোনো আপত্তি নেই, কিন্তু একটা 20 সেকেন্ডের প্রশ্ন আমি 2 মিনিট নিয়ে নিচ্ছি না তো, এইটা তোমাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ যখন মক টেস্ট দেবে এইটা কিন্তু মাথায় ঢুকিয়ে মক টেস্টটা দিতে বসবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আশা করি বোঝাতে পেরেছি যে টাইম কতটা গুরুত্বপূর্ণ। ওকে, পিডিএফ তোমাদের রাত্রের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, না পারলে সকালে তোমাদের চলে আসবে, একবার এই ভিডিও ডেসক্রিপশন বক্স সকালে একবার চেক করে নিও, আর রাত্রে দিলে বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।